গুড ইভিনিং স্যার। হ্যাঁ, আচ্ছা, রেডি? হ্যাঁ স্যার, আপনি অনুমতি দিলে শুরু করবো গুড স্যার। ইভিনিং স্যার। স্টুডেন্ট জয়েন করেছে? স্যার করছে স্যার। তনুকে ফোন কর। হ্যাঁ, নিতা ম্যাম জয়েন করছেন স্যার। শুভ সন্ধ্যা। ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী এবং প্রথম মুখ্য আলোচক অধ্যাপক অলোক ব্যানার্জি মহাশয় জয়েন করেছেন। স্যার নমস্কার এবং প্রণাম জানাই। শুভ সন্ধ্যা সবাইকে। ধন্যবাদ স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার, নমস্কার নেবেন স্যার। শুভ সন্ধ্যা জানালাম তো সবাইকে। আমরা আর 2-1 মিনিটের মধ্যেই শুরু করছি। আমরা 2-1 মিনিট শুরু করো। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে যথাস্থানে শুভেচ্ছা, নমস্কার এবং প্রণাম জানিয়ে শুরু করছি আজকের 70তম পর্ব। ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রথম পর্বের মুখ্য আলোচক উপাচার্য অধ্যাপক অলোক কুমার ব্যানার্জি মহাশয়। সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়। উপস্থিত হয়েছেন আজকের মুখ্য আলোচক অধ্যাপিকা নিতা বন্দ্যোপাধ্যায় ম্যাম। সবাইকে একবার আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আজকে এছাড়াও সারা বাংলা থেকে আগত বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী, এছাড়াও আমাদের মহাবিদ্যালয় এবং বিভিন্ন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে আগত শারীরশিক্ষা প্রেমী এবং ছাত্রছাত্রী সবাইকেই স্বাগত জানিয়ে আজকের 70তম পর্বে স্বাগত ভাষণ দেওয়ার জন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়কে অনুরোধ করছি স্বাগত ভাষণ দেওয়ার জন্য। সুস্থ দেহ সুস্থ মন, এই নিয়ে আলাপন। সেবা ভারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকেই শুভ সন্ধ্যা, গুড ইভিনিং জানাচ্ছি। আমাদের মহাবিদ্যালয়ের সর্বপ্রাচীন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএ ডিপার্টমেন্টের উদ্যোগে এই সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপন 100 লেকচার সিরিজ আমরা চালু করেছিলাম, যার আজকের দিনের পর্ব 70তম পর্ব। এই 70তম পর্বে উপস্থিত হয়েছেন যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, শারীরশিক্ষাবিদ, বিভিন্ন মহাবিদ্যালয়ের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকেই বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। বিশেষভাবে স্বাগত জানাচ্ছি আলাপনের বিশিষ্ট বক্তা, আমাদের আলাপনের পথপ্রদর্শক প্রফেসর অলোক কুমার ব্যানার্জি মহাশয়, যিনি রিটায়ার্ড ভাইস চ্যান্সেলর কল্যাণী বিশ্ববিদ্যালয়।
তিনি আজকের দিনে উপস্থিত থেকেছেন, ওনাকেও বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। আজকের দিনের যিনি প্রধান বক্তা প্রফেসর নীতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন কল্যাণী বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই আলাপনকে সুসমৃদ্ধি করার জন্য। আর যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকেই স্বাগত জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সবাইকেই সসম্মানে স্বাগত জানিয়ে আলাপন শুরু করার জন্য অনুরোধ করছি। নমস্কার, ধন্যবাদ সবাই। নমস্কার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়ের স্বাগত ভাষণের মাধ্যমেই আমাদের ৭০তম পর্বের শুভ উন্মোচন হয়ে গেল। এবার আজকের মুখ্য বক্তা অধ্যাপিকা ডক্টর নীতা বন্দ্যোপাধ্যায় ম্যামকে আগ্রহ করব ওনার ভিডিওটি অন করার জন্য। আজ আমাদের মুখ্য আলোচক অধ্যাপিকা ম্যাম, আপনার কাছে অনুরোধ, তার সম্পর্কে আমাদের ছাত্রছাত্রীদের পরিচয় করানো হবে, যদি ভিডিওটি একটু অন করেন। এবার আজকের মুখ্য আলোচক অধ্যাপিকা নীতা ম্যাম, নীতা বন্দ্যোপাধ্যায় ম্যাম সম্পর্কে আমাদের ছাত্রছাত্রীর সম্পর্কে পরিচয় করা আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর নীতু দত্তা মহাশয়াকে অনুরোধ করব আজকের মুখ্য আলোচক প্রফেসর ডক্টর নীতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দু চার কথা বলার জন্য। ডক্টর দত্তা ম্যাম। Thank you, Keshav. Thank you very much. And it is my, of course, privilege because Neeta ma'am is my guide. It's very honor for me to give a small introduction. Still need not an introduction, but still the protocol of our Alapon. So I have to go through this. Thank you so much for providing this opportunity. Well, good evening, ladies and gentlemen, respected dignitaries, respected principal sir, Dr. Debabrata Sahu, and my dear students. First of all, I would like to thank our principal sir, Dr. Debabrata Sahu, who gave me this opportunity to say something about the guest of today's episode. It's my privilege to introduce Dr. নীতা Bandyopadhyay to our students and to all. Thank you very much. Actually, need not, as I say, need not any introduction because she's a well-known figure in our country as well. Internationally, she is very much known. It is my distinct pleasure to introduce you to distinguished scholar and dedicated educator, Professor নীতা Bandyopadhyay. Professor Bandyopadhyay serves as a professor in the Department of Physical Education at the University of Kalyani, where she has been an influential figure for past 17 years. Professor Bandyopadhyay's academic journey is truly inspiring. She holds a BSc degree in biology, a BPed from Calcutta University, where she graduated first class first, and Master of Physical Education from Kalyani University, also with first class. Further solidifying her expertise, she has earned a NET qualification in physical education, a PhD in physical education, and diploma in coaching and basketball from SAI Kolkata. Her exceptionally contributions to the field have been recognized nationally and internationally. Among her numerous accolades are the Satish and Tulsi Manna Endowment Bronze Medal, the Bright Academician Award from the University of Kalyani, and the prestigious IFPEF SSA International Academic Excellence Award. She has also been honored with the Best Citizen Award by the International Publishing House and the Women Researcher Award by INSO. Professor Bandyopadhyay research focuses on aging and exercise and traditional games, areas in which she has published extensively. Her teaching and administrative role at the University of Kalyani are equally impressive, having served as a head of department and director of sports, as well as leading significant workshop and sporting events. As team author, she has published several influence books, including Basic of Basketball and Effect of Selected Resistance Training on Bone Health of Women, which is invaluable resources in the field of physical education. Her commitment to advancing physical education
is evident in her active participation in numerous learned societies, such as NAPESS and IFPESSA, where she holds key positions. Professor Bandyopadhyay has also shared her expertise globally, having been an invited speaker and session chair in various international forums, and having visited countries such as Japan, Vietnam, Sri Lanka, Malaysia, Singapore, and Bangladesh. Today, we are honored to have with us, and we look forward her insights and expertise. Her topic is about physical literacy, an approach toward a healthy lifestyle. Please join with me to welcoming Professor Nita Bandyopadhyay. Welcome again, ma'am. Welcome, and we are looking forward for your lecture. Welcome, ma'am. অনেক অনেক Thank you very much. ধন্যবাদ Dr. ডক্টর নিতা দত্তা ম্যাম। এবার আমরা মাইকটি তুলে দেব, অর্থাৎ নিতা ম্যামকে অনুরোধ করব ওনার মাইক আনমিউট করে আজকের যে ওনার বিষয় ফিজিক্যাল লিটারেসি অ্যান্ড অ্যাপ্রোচ টুয়ার্ডস হেলদি লাইফস্টাইল বিষয়ে বিস্তারিতভাবে বা দীর্ঘায়িতভাবে আলোচনা করার জন্য। নমস্কার ম্যাম। হচ্ছে না শেয়ারিং? আপনি হ্যাঁ, ম্যাম। পিপিটিতে চলে যান। ঠিক আছে না? এখনো পিপিটিটায় আপনি ক্লিক করুন। হচ্ছে না? আমার তো আপনি- দেখাচ্ছে হ্যাঁ, হচ্ছে। ম্যাম এখনো হয়নি। কেন আমার তো স্টপ শেয়ারিং দেখাচ্ছে কেন অপশন? তার মানে শেয়ারিং হচ্ছে। আপনার পিপিটিটা ওপেন আছে ম্যাম? হুম, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আরেকবার একবার দেখবো? একবার স্টপ করুন না। দাঁড়ান আরেকবার একবার দেখি। স্টপ করে নতুন করে শুরু করুন। আচ্ছা ঠিক আছে। আমার স্ক্রিন শেয়ার তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, স্ক্রিন শেয়ার হচ্ছে, দেখতে হ্যাঁ পাচ্ছি। এইবার হবে হয়তো, এবার হবে। এবার হচ্ছে? এখনো হয়নি। এই মনে হচ্ছে এই তো এই ঝামেলা, এটাই তো খুব। আপনি Blank বাবু, না আমি তো করেইছি, কিছু একটা গন্ডগোল হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ আপনি আর একবার বলুন। এই তো স্টপ শেয়ারিং অপশনই আসছে আমার। ওখানে কি দেখাচ্ছে না যে আই এম প্রেজেন্টিং? দেখাচ্ছি ম্যাম, আপনার স্ক্রিনটা আসছে, আপনার পিপিটিটা আসছে। পিপিটিটা আসছে না, আরেকবার দেখছি আমি। এখনো আসছে না? না না ম্যাম। আচ্ছা তাহলে আমি তুহিনকে বলে দিচ্ছি, কিছু একটা হ্যাঁ। হচ্ছে অসুবিধা। তুহিন তুই আমারটা কর, তুই শেয়ার কর। কোথায় হচ্ছে না বলছে? আমি তো সেই উইন্ডো গেলাম, সবই তো গেছি ওটাই। আমি তাহলে স্টপ শেয়ারিং করছি। হ্যাঁ তুহিন, ম্যাম, আপনাকে স্টপ করতে হবে। হ্যালো তুহিন। হ্যাঁ ম্যাম ঠিক আছে। হ্যাঁ কর, আমি স্টপ শেয়ারিং করে দিলাম। ঠিক আছে। ম্যাম প্রেজেন্ট হতে হতে আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, respected honorable former vice chancellor of Kalyani University, Professor Alok Kumar Banerjee, and the principal of Shiva Bharati Mahavidyalaya, Dr. Debaprasad Sahu, and all faculties from Shiva Bharati Mahavidyalaya and other distinguished faculties from other university and colleges. Today I'll be, and my dear students, obviously students and research scholars, those who are present in this virtual mode. Today I'll be talking on physical literacy in approach towards healthy lifestyle.
সো অনেকটা ওরা বাংলাতে বলতে বলেছে, তাই খানিকটা আমি বাংলাতেই শুরু করব, বলবো। প্রথমে একটা প্লেটোর কোট দিয়ে শুরু করছি, যে ল্যাক অফ অ্যাক্টিভিটি। ওই তুহিন, আমি তো স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ তুহিন বাবু, হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ এবার ম্যাম, আবার শুরু হয়েছে। চল নেক্সটটা নে, নেক্সট স্লাইডটা। ওরও তো কই ভালো হচ্ছে না। আপনারা নেক্সট স্লাইডটা দেখতে পাচ্ছেন? 1 মিনিট ম্যাম, 1 মিনিট। ম্যাম বাঁ দিকে ক্লিক করে দিন স্লাইডে। অনেকটা এগিয়ে গেল। ঠিক আছে। হ্যাঁ তো প্লেটো বলেছেন যে ল্যাক অফ অ্যাক্টিভিটি ডিস্ট্রয়েস দ্য গুড কন্ডিশন অফ এভরি হিউম্যান বিং, while মুভমেন্ট অ্যান্ড মেথডিক্যাল ফিজিক্যাল এক্সারসাইজ সেভ ইট অ্যান্ড প্রিজার্ভ ইট। তাহলে আমরা দেখতেই পাচ্ছি অতদিন আগে প্লেটো তিনি বলে গেছেন যে যদি আমরা কম অ্যাক্টিভিটি করি, কম শারীরিক ক্রিয়াকলাপ করি, তাহলে কিন্তু এটা আমাদের যে ভালো অবস্থা, আমাদের যে ভালো থাকাটা, সেটাকে কিন্তু নষ্ট করবে। উল্টো দিকে আমরা যদি মুভমেন্ট করি বা ঠিকভাবে নিয়ম মাফিক একটা ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকি, তাহলে কিন্তু আমরা খুব সুস্থ জীবনযাপন করতে পারবো। তো এখন যেটা মডার্ন যে এরাতে আমরা চলছি, ইন দিস মডার্ন এরা দ্য ইভলিউশন অফ টেকনোলজি হ্যাজ চেঞ্জ দ্য সোসাইটি ইন বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়েজ। আমরা জানি যে খুব টেকনোলজিক্যালি আমরা খুব সাউন্ড হয়েছি, অনেক টেকনোলজিক্যাল ইনভেনশনস আমাদের মধ্যে এসছে এবং আমরা তার অনেকটা সুফল লাভ করছি। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে আমরা এটা আমাদেরকে নেগেটিভলিও অনেকভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে, বা তার ইম্প্যাক্টটা, তার প্রভাবটা আমাদের আছে। তো যদিও এগুলো আমাদেরকে খুবই মানে আমাদের জীবনটাকে অনেক আমাদের লাইফটাকে অনেক ইজ করে দিয়েছে, তথাপি কিছু ফ্যাক্টস যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে 40% অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন হ্যাজ অ্যাক্সেস টু দিস ইন্টারনেট। প্রায় 40% বিশ্বের পপুলেশনের ইন্টারনেটে অ্যাক্সেস আছে। 90% অফ দ্য ওয়ার্ল্ডস ডেটা was generated within the past 2-3 years. Actually, I created this, all this, I have taken this data few days back. So it may be 2-3 years. And then 5 billion people in the world own a mobile device. 500 কোটি লোকের কাছে প্রায় মোবাইল ডিভাইস আছে। Then 2.65 billion people in the world use social media. এইটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর, এই সোশ্যাল মিডিয়া ইউজ করা। এর অনেক সুফল আছে, তেমনি অনেক কুফল আছে। আমরা বেশিরভাগই মানে নেশাগ্রস্ত হয়ে পড়ি এবং বাজেতেই মানে আনপ্রোডাক্টিভ কাজের জন্যই ব্যবহার করি এটাকে। দেন মোবাইল ব্যাংকিং অ্যাডপশন উইল প্রডিউস 95 million jobs. Then if we see how it is impacting our everyday life, then we can see that in today's world technology has created amazing tool and resources by sector such as education, communication, health, business, and commerce are getting most useful information on their fingertips. তো হেলথেও খুব ইমপ্রুভ হচ্ছে, এটা সত্যি কথাই। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য এখন যে কোনো জিনিসের ট্রান্সপ্ল্যান্টেশন হয়ে যাচ্ছে, যে কোনো লিভার ট্রান্সপ্ল্যান্টেশন হচ্ছে, কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন হচ্ছে। আমি তো আমার ছোটবেলায় জানতাম যে এক মহিলা তার ওপেন হার্ট সার্জারি করতে তিনি গিয়ে টেবিলেই মারা গেছেন। এখন তো প্রত্যেক লোকেরই ওপেন হার্ট সার্জারি হয়ে যাচ্ছে, বাইপাস হয়ে যাচ্ছে, স্টেন্ট বসিয়ে দিচ্ছে। এসব কিন্তু টেকনোলজিক্যাল ইনভেনশনস। সুতরাং হেলথের প্রভাব কিন্তু ভালো প্রভাবও আছে। নেক্সট এডুকেশনে তো আমরা দেখতেই পাই, এই যে আজকে আমি ধরো কত দূর থেকে বলছি, এটা অবশ্য আমাদের এই ইন্ডিয়ার মধ্যে আমরা বা পশ্চিমবাংলার মধ্যে এরকম অনলাইনে না বলে আমরা মুখোমুখি হওয়াই ভালো। আমাদেরকে আস্তে আস্তে এইসব ব্যাপারগুলো থেকে সরে আবার আমাদের সেই আগেকার দিনের লাইফস্টাইলে ফিরলেই ভালো হয়। তথাপি এই অনলাইনটাকে ইউজ করে কিন্তু আমরা দূর থেকে অনেক মানুষ কাছে পৌঁছে যেতে পারছি, যেটা আমরা ভাবতেই পারতাম না। এখন প্রায় পৃথিবী হাতের মুঠোয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষকে আমরা এই লকডাউনে দেখেছি, তা ওয়েবিনার গুলোতে, যেখানে প্রায় পৌঁছানো সম্ভব নয়, সেখান থেকেও মানুষজন তাদের মতামত এখানে দিয়েছেন।
বিজনেসের ক্ষেত্রেও তো ইকুয়ালি প্রচুর অনলাইন বিজনেস হচ্ছে, অনলাইনে সবকিছু হচ্ছে, ট্রানজাকশন হচ্ছে। ইভেন কমিউনিকেশন তো প্রচন্ডভাবে উন্নত, যার জন্য আমরা মোবাইল এইসব ব্যবহার করে আমরা তো কত সহজে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, কত দূর দূরান্তে পৌঁছে যাচ্ছি। এখন তো আবার কত অ্যাপস আছে, হোয়াটসঅ্যাপেই আমরা কত দেখো দূর দূরান্তের লোককে কমিউনিকেট করতে পারছি। যেখানে আগে একটা ট্রাঙ্ক কল বুক করতে হতো, একটা ট্রাঙ্ক কল বুক করে কত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে তবে একটা মানুষের সঙ্গে ফোনে কথা বলা যেত, এখন সেটা মানে কোনো ব্যাপারই না। So all these advantages we are getting from technology. So let's see how was life in 20th century and how we are living in, how the children they are spending their time, they are living their life in 21st century. যদি আমরা দেখি বিংশ শতাব্দীতে প্রায় আমরা সকলেই সব তোমরা হয়তো সকলেই বেশিরভাগ ছাত্র, এখানে ছাত্রছাত্রী আমি তুমি বলেই অ্যাড্রেস করছি, তো তোমরাও জানি না কতটা সেটা এক্সপিরিয়েন্স করেছো, আমরা তো করেইছি। আমরা আমাদের বাড়ির মধ্যেই পিয়ার গ্রুপ পেতাম, কাকার ছেলে জ্যাঠার ছেলে সবাই মিলে হুড়োহুড়ি করে খেলা, পড়াশোনা করা, পুকুরে সাঁতার কাটা, নানা রকম অ্যাক্টিভিটি আমাদের ছিল। আর বেশিরভাগই তখন অত আরবানাইজেশনও হয়, তখন গ্রামাঞ্চলই বেশি ছিল। প্রত্যেক মানুষেরই গ্রামাঞ্চলের সঙ্গে একটা সম্পর্ক ছিল, যে যতই শহরাঞ্চলে বাস করুক না কেন তার গ্রামাঞ্চলের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক ছিল, মাসির বাড়ি, মামার বাড়ি, যাই হোক হোয়াট এভার ইট মে বি। আমরা সকলেই কিন্তু এই ট্র্যাডিশনাল গেমস খেলেছি, ঘরের মধ্যেই লুকোচুরি খেলা, ঘরের মধ্যেই কুমিরডাঙ্গা খেলা। আর এখন তুমি দেখো, এখন আরবানাইজেশন হয়ে গিয়ে না তো খেলার মাঠ আছে, বেশিরভাগ জায়গা শহর হয়ে গেছে, তারপরে তোমার ইউনিট ফ্যামিলি হয়ে গেছে, যেখানে তো প্রায় একটা বাচ্চা আর একটা তার সমবয়সী বাচ্চা পাই না, স্কুলে গেলে পায়, তাও স্কুলেও পড়াশোনার এত চাপ যে সেটা সেই পিয়ার গ্রুপ ব্যাপারটা সে অত এনজয় করে না, বরং পিয়ার কম্পিটিশনটাই বেশি করে। এত সব নাচ শিখতে হবে, গান শিখতে হবে, পড়াশোনা ভালো করতে হবে, এসব করে পিয়ার কম্পিটিশনটা হয়, ইন্টারাকশন, সেই পিয়ার যে এনজয়মেন্ট সেটা কিন্তু অনেকটাই কম। এবং পাশাপাশি কি হচ্ছে বলছে, গ্যাজেট অ্যাডিকশন বিকেম ওয়ান অফ দ্য কমন ইস্যুস ইন টুডেজ জেনারেশন। তারাও কিন্তু গ্যাজেট অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, খুব ছোট ছোট বাচ্চাদেরকেই কিন্তু বাবা মাও চেষ্টা করছে মোবাইল দিয়ে খানিকটা এনগেজ রাখার, আর বাচ্চারাও ওই ডিভাইসটার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। ন্যাচারালি কি হচ্ছে, তাদের এইসব করতে গিয়ে তারা ওইটা নিয়েই বেশি ব্যস্ত থাকছে। তারা যে ন্যাচারাল মুভমেন্ট করা, এঘর থেকে ও ঘরে যাওয়া বা আদার্স যে কোনো মুভমেন্ট, আমরা যেমন একটা পাঁচিলে উঠতে পারতাম, গাছে উঠতে পারতাম, এখন একটা বাচ্চাকে ভাবতে পারো যে গাছে উঠতে পারবে, পাঁচিলে উঠবে? বিশেষ করে যারা ফ্ল্যাট কালচারে মানুষ হচ্ছে মেট্রোপলিটন সিটিতে, তাদের তো এটা ভাবনা চিন্তার বাইরে। ইভেন আমি দেখেছি আমার বোনের মেয়ে জাস্ট ক্লাস 6-এ উঠলো, ভালো করে স্টেয়ার গুলোই মানে সিঁড়ি দিয়ে ওঠা নামাটাও খুব দ্রুত করতে পারে না। আর আমরা 2-3টে সিঁড়ির ওই রেলিং এ বসে সরসর করে নামা কত রকম ছিল। সুতরাং অনেকটাই পরিবর্তন আমাদের মধ্যে হয়েছে। এবং শুধু বাচ্চা নয়, বড়রাও দেখা যাচ্ছে কি তারাও কিন্তু বেশ অনেকটা সময় এই গ্যাজেটস নিয়ে কাটিয়ে দিচ্ছে এবং তারাও ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ। তো এটা সম্পর্কে যদি আমরা দেখি যে সাম হার্ড হিটিং ফ্যাক্টস, তাহলে দেখা যাবে মোর দ্যান 80% অফ অ্যাডোলেসেন্টস ওয়ার্ল্ড ওয়াইড আর নট ফিজিক্যালি অ্যাক্টিভ, ইনক্লুডিং 85% গার্লস অ্যান্ড 78% বয়েজ। দেখা যাচ্ছে 80% অ্যাডোলেসেন্ট যারা মানে তোমার পিউবার্টিটা ক্রস করেছে 12-13 বছর বয়স থেকে, সেই সব টিন এজের যারা, তারা কিন্তু দেখা যাচ্ছে যে তারা ফিজিক্যালি অ্যাক্টিভ নয় এবং putting their health at risk by not doing regular exercise and spending too much time on screen. তারাও খুব বেশি অন স্ক্রিন থাকছে এবং তারা মোটেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না। আরো তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা আমাদের এই মডার্ন লাইফের জন্য দেখবে সব জায়গাতেই একটা বেশ উৎসাহ দেওয়া হচ্ছে যাতে তুমি না হাঁটাচলা করো। স্কুল বাসটা একদম বাড়ির সামনে এসে যাচ্ছে, সেই পারলে তো আমি দেখি আমার বাড়ির সামনে পারলে তো ওই ছোট পুল কার আছে, ওইটা প্রায় দরজা বা বাড়ি থেকেই পারলে ওকে তুলে নেয়, এতটা কাছে চলে যায়। একটু দূরে দাঁড়ালে ছেলেটা একটু বাচ্চাটা একটু হেঁটে গেল, একটু মানে বাবা মাও খুব আতুপুতু করে বাচ্চাকে একেবারে ওতে তুলে দেওয়া, আবার ওইখান থেকে নামানো, যার ফলে কোনো স্কোপই নেই মানে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার। এরপরেও আমরা যদি দেখি যে সিডেন্টারি লাইফস্টাইল ইনক্রিজ অল কজেস অফ মর্টালিটি, দেখা যাচ্ছে যে এই সিডেন্টারি লাইফস্টাইলের কারণে কিন্তু মর্টালিটি রেটটা অনেকটা বাড়ছে। যদিও মেডিকেল সায়েন্সের উন্নতির জন্য লাইফ স্প্যান বেড়েছে, তাহলেও অনেক হেলথ হ্যাজার্ডসও আছে এবং রোগে মারা যাওয়ার সংখ্যাটাও কিন্তু কম নয়।
তো দেখা যাচ্ছে ডাবল দ্য রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। এখন ধরো মেডিকেল সায়েন্সের উন্নতির জন্য হয়তো কার্ডিওভাস্কুলার ডিজিজগুলোকে ট্রিট করা যাচ্ছে, সেগুলো ওয়েল ট্রিটেড হচ্ছে, কিন্তু ডিজিজ প্রত্যেকের আছে। মানে খুব অল্প বয়সেই দেখা যাচ্ছে তারা অনেক, তোমরা শুনছো আশেপাশে যে খুব অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, এইসব তো আমি কখনো ছোটবেলায় শুনিনি, তো এখন তো দেখছি এগুলো হচ্ছে। তো কার্ডিওভাস্কুলার ডিজিজের ব্যাপার আছে, ডায়াবেটিক সবাই প্রায়, জুভেনাইল ডায়াবেটিকও আছে, বাচ্চাদেরও ডায়াবেটিক, চাইল্ড ডায়াবেটিস হয়ে যাচ্ছে। অ্যান্ড ওবেসিটিটা তো জানা কথাই প্রত্যেকের, যা প্রত্যেকেই প্রায় ওভারওয়েট। আমি তো আমার ছোটবেলায় আমাদেরকে ওজন নিয়ে, খাওয়া কমানো নিয়ে, খাওয়ার রেস্ট্রিকশন, এইসব তো কখনো শুনিনি, এইসব কথাগুলো কখনো আমাদের শোনার মধ্যেই ছিল না। এখন এগুলো তো একদম বাচ্চা বয়স থেকেই খাবার কন্ট্রোল করা, তাদেরকে এই খাবার কন্ট্রোল করা হচ্ছে, কিন্তু কখনো অ্যাক্টিভিটি করতে এনকারেজ করা হচ্ছে না। তো এইসব ব্যাপারগুলো, ওবেসিটি অ্যান্ড ইনক্রিজ দ্য রিস্ক অফ কোলন ক্যান্সার, হাই ব্লাড প্রেশার এবং অস্টিওপোরোসিস, লিপিড ডিসঅর্ডার, ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি। এই ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো নেক্সট যদি দেখি যে চাইল্ড ডেভেলপমেন্টে কি করে টেকনোলজি কতটা এফেক্ট করছে, আমি এগুলো খানিকটা বলবার চেষ্টা করেছি তোমাদেরকে। যেমন দেখা যাচ্ছে তাদের লো অ্যাটেনশন স্প্যান, নেক্সট স্লাইডটা করে দেয়, লো অ্যাটেনশন স্প্যান, অর্থাৎ তাদের অ্যাটেনশনটা তারা বেশি সময়ের জন্য কিছুতেই দিতে পারছে না। তারা ওই অল্প সময়ের জন্যই কোনো কিছুটায় মনোযোগ দিচ্ছে, মনোযোগটা তাদের দীর্ঘস্থায়ী হচ্ছে না। আগে মানে একটা যে মানুষ বা বাচ্চা দীর্ঘ সময় ধরে বসে পড়াশোনা করবে, দীর্ঘ সময় ধরে বসে, আগেকার দিনে অঙ্ক কষতে হতো, বসে বসে কতক্ষণ ধরে না মিললে আবার করা, এই ধৈর্যটা দেখা যাচ্ছে কমে যাচ্ছে, বা অ্যাটেনশন স্প্যানটাও কমে যাচ্ছে। নেক্সট হচ্ছে ইনক্রিজড রিস্ক অ্যান্ড ল্যাক অফ প্রাইভেসি। আমরা দেখেছি লকডাউনের সময় অনেক হ্যাকার্স বা ক্রিমিনালস তারা কি করেছে, তারা ওই অনেক আইডেন্টিটি হ্যাক করে নিয়েছে এবং চিলড্রেনকে হ্যারাস করেছে। এই ক্লাসরুমের মধ্যে গুগল মিটেই ঢুকে পড়ে নানা রকম হয়েছে। যেমন ইন্টারনেটের বা এইসবের কারণে বা গ্যাজেটসের কারণে আমরা সুবিধা পাচ্ছি, তেমনি কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে। দেন রিস্ক অফ depression, teenagers and children who use more time in media are more likely to have mental health issues. এটা আমি পরে আসছি যে কেন তাদের মেন্টাল হেলথ ইস্যুগুলো হচ্ছে। ওবেসিটি তো একটা কারণ যত ইনঅ্যাক্টিভিটি এবং আরো ফুড কালচারটাও চেঞ্জ হয়েছে, অনেকেই ফাস্ট ফুড খাচ্ছে এবং ওইসবের কারণেও খানিকটা ওবেসিটি আসছে। ল্যাক অফ এক্সারসাইজ তো বটেই, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার সঙ্গে ফাস্ট ফুডটাও কিন্তু এটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। নেক্সট হচ্ছে FOMO, ফিয়ার অফ মিসিং আউট। এটা হচ্ছে ওই হরদম সোশ্যাল মিডিয়া ইউজ করা, বারে দেখা, কটা লাইক এলো, কটা এলো না, কে করলো না, কে কি পোস্ট করলো, এই সব সময় একটা ভয় যে আমি বোধহয় পিছিয়ে পড়ছি, আমি বোধহয় এটা দেখতে পেলাম না, আমি বোধহয় এটা মিস করে গেলাম। এটাকে বলছে ফিয়ার অফ মিসিং আউট। তারপরে বলছে একটা ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম। এই ডিভাইসটা এসে যে এত ক্ষতি হয়েছে, আমার খুব মনে হয় যে এটা খুব ক্ষতি করেছে, ইভেন আমারও করছে। আমি একা থাকি, আমি তো অনেক সময় কিছু না থাকলে, কাজ না থাকলে চলো একটু মোবাইলটা স্ক্রল করে নি। এটা যে কি অ্যাডিকশন, সে একটা বিচ্ছিরি ব্যাপার আর কি। তো এই ভাইব্রেশন সিনড্রোম মানে সবসময় মনে হয় ফোনটা বোধহয় ভাইব্রেট করছে বা ফোনটা বোধহয় বাজছে, এরকম একটা দেখবে আমাদের মাথার মধ্যে, শুয়েও ঘুমিয়েও দেখবে বোধহয় ফোনে কিছু এলো নাকি, এরকম একটা ব্যাপার থেকে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, তোমার ব্রেনের কিন্তু রেস্ট হচ্ছে না। নেক্সট হচ্ছে পপকর্ন ব্রেন, অর্থাৎ বলছে দ্য কনস্ট্যান্ট stimulation from electronics makes our brain accustomed to popping fast-paced stream of information that we find on the internet. আমরা দ্রুত ইন্টারনেট ঘাঁটলেই কোনো ইনফরমেশন পেয়ে যাচ্ছি, এটা তো দেখি আমাকেও এফেক্ট করে, কারণ আমি আর কিছু মনে রাখবার চেষ্টাই করি না। আমি তো জানি ওয়ান বাটন ক্লিক, একটা ক্লিক করবো আবার ইনফরমেশনটা পেয়ে যাবো। সুতরাং মাথার রিটেনশনের কোনো দরকার নেই, তাকে রেস্টোর করার কোনো দরকার নেই। এটা কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হচ্ছে, যে তারা কিছুই আর মাথায় রাখতে চাইছে না। আগেকার দিনের মানুষজন যদি বলো, তারা কত কিছু মনে করে বলতে পারতেন, কত কথা তারা মনে রাখতেন, যার ফলে কি হয়, এটা এই মনে রাখাটা যদি বেশি হয়, তাতে কিন্তু আমাদের ব্রেনের কিন্তু একটা এক্সারসাইজ হয়, যে তার মেমোরিটা ভালো, তার সেই ব্যাপারটা কিন্তু আমাদের এখন ল্যাকিং হচ্ছে। আমরা অত জিনিসকে মেমোরাইজ করতে চাইছি না, আমরা জানি যে এটা দেখলেই পেয়ে যাব, এবং আমরা প্রচুর তথ্য পাওয়ার কারণে হয়তো অত তথ্য মনে রাখাও যাবে না। তো যাই হোক, এইসব ব্যাপারগুলো ঘটছে। এরপরে আমরা নেক্সট দেখবো যে আমাদের অ্যাক্টিভ লাইফস্টাইলের প্রয়োজনটা কি না। বলছে অ্যাক্টিভ লাইফস্টাইল হেল্পস টু লিভ লঙ্গার অ্যান্ড প্রিভেন্ট মেনি ক্রনিক ডিজিজেস। অনেক ক্রনিক ডিজিজ আছে যেগুলোকে অ্যাক্টিভ লাইফস্টাইল কিন্তু ম্যানেজ করতে পারে, such as heart disease that can be managed very well if you live actively. Then high blood pressure, abnormal blood
লিপিড, এখন লিপিড প্রোফাইল প্রায় প্রত্যেকের লিপিড দেখবে হাই, খুব ছোট ছোট বাচ্চাদেরও চেক করা হয় না, তাই ছোট বাচ্চা মিনস তোমার 20 পরে 25 পরে তো হচ্ছেই। আমি তো দেখছি বিলো 30 এই কয়েকজনের শুনলাম কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল। তো ন্যাচারালি তাদের চেক করেনি, তাদেরও লিপিড প্রোফাইল হাই থাকতে পারে। এটার খুব একটা সিমটমস থাকে না লিপিড প্রোফাইল হাই হলে, তো সেটা খুবই হার্টকে এফেক্ট করে। নেক্সট বলেছে স্ট্রোক, টাইপ 2 ডায়াবেটিস, অ্যান্ড দেন মেটাবলিক সিনড্রোম অ্যান্ড কোলন অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার। ইভেন আরো অনেকগুলোই ডিজিজ, যেমন ধরো মেয়েরা প্রায়ই তোমরা যারা আছো জানো যে পিসিওডি হচ্ছে, পলিসিস্টিক ওভারি, এটা তো ভীষণ ওই ইনঅ্যাক্টিভ লাইফস্টাইলের জন্য। ইভেন ফ্যাটি লিভার, এগুলোও হচ্ছে, প্রচুর রকম অসুখ হচ্ছে। আর এটা কি করে, ইট ইমপ্রুভস কার্ডিও রেসপিরেটরি অ্যান্ড মাসকুলার ফিটনেস, দেন রেজেস মেটাবলিজম অ্যান্ড হেল্পস টু লুজ ওয়েট মোর ইজিলি, অ্যান্ড দেন রিডিউসেস স্ট্রেস অ্যাংজাইটি। এসব মানসিক যে আমাদের এই মানে এই সোশ্যাল মিডিয়া করে বা এত ইনফরমেশন পেয়ে বা এত ফাস্ট পেস্ট লাইফের জন্য, সেটাও আমাদের দ্রুত এখন কিন্তু জীবন কিন্তু খুব দ্রুত গতিতে চলে। আগেকার দিনে মানুষ যেমন বসে টসে একটু বিশ্রাম নিতে পারতো, আমাদের যেন একটার পর একটা কিছু করতেই হবে, এটা একটা সেই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে এসেছে। এবং এটা সবসময়ই আমাদের মধ্যে কি করছে, অ্যাংজাইটি সৃষ্টি করছে। আমরা সবসময় অ্যানসিয়াস থাকছি, মানে আমি তো দেখি আমি নিজে একটা কাজ করতে করতে আরেকটা কাজের কথা, পরের কাজটাকে ভাবতে শুরু করে দিই যে এটা কিভাবে করব, যার ফলে মানে মাথা কখনো বিশ্রামই পাচ্ছে না, বা সেরকম সুস্থভাবে ভাবনা চিন্তা করার মতন আর অবসরটাই হচ্ছে না। তো এইগুলো অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো কিন্তু আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে। এবং যেটা তুমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে তুমি অনেকটা ডিভাইস থেকে দূরে থাকতে পারো, বা তোমার দেখবে তুমি যদি যখন খুব ফ্রাস্ট্রেটেড ফিল করছো, খুব ডিপ্রেসড ফিল করছো, খুব মন খারাপ লাগছে, খুব মুড কেমন ডিস্টার্ব হচ্ছে, তখন তুমি যাও, জাস্ট গো ফর এ ওয়াক, তুমি ব্রিস্ক ওয়াকিং করে এসো হাফ অ্যান আওয়ার, তুমি দেখবে এসে অনেকটা রিল্যাক্সড লাগছে, অনেক ভালো লাগছে। তো এইগুলো এক্সারসাইজ করলে বা অ্যাক্টিভ লাইফস্টাইলে থাকলে কিন্তু অনেকটা মেনটেন করা যায়। তারপরে মেনটেন্স ব্রেন ফাংশন ফর ওল্ডার অ্যাডাল্টস, দেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি হেল্পস উইথ ডাইজেশন অ্যান্ড প্রমোটস রেগুলার বাওয়েল মুভমেন্ট অ্যান্ড ইনক্রিজ বোন ডেন্সিটি, দেন ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি। এটাও একটা খুব বড় ইস্যু, যেটা প্রায় অনেকেই ইনসোমনিয়ায় ভুগছে, মানে তাদের অনিদ্রাজনিত কারণে ভোগে। তো সেটাও অনেকটা আমি দেখেছি, আমি নিজেই এখন ব্রিস্ক ওয়াকিং করি, এতে আমার কিন্তু অনেকটাই ডেভেলপ হচ্ছে সবকিছু। দেন ইমপ্রুভস ওভারঅল কোয়ালিটি অফ লাইফ, ইভেন তোমার পুরো যে জীবনযাত্রা সেটাকেও কিন্তু, বা জীবনযাত্রার যে মান সেটাকেও অনেকটা উন্নত করে। তো এত কিছু লাইফস্টাইল নিয়ে বলছি, লেটস সি হোয়াট ইজ লাইফস্টাইল। মানে লাইফস্টাইল বলতে কি বোঝায়, যেহেতু তোমরা অনেকে স্টুডেন্ট আছো, তাই আমি অনেক বেসিক লেভেলে এগুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি, যাতে তোমরা এগুলো ভালো করে ডিফাইন করতে পারো। মানে আমরা সবসময়ই কথায় অনেক কথা ব্যবহার করি, কিন্তু সেগুলোর এক্সাক্ট ডেফিনেশন কি, কিভাবে তাকে ডিফাইন করবে, সেটা কিন্তু আমরা অনেক সময় বলে উঠতে পারি না। তো বলছে লাইফস্টাইল ইজ এ ওয়ে অফ লাইফ এস্টাবলিশড বাই এ সোসাইটি, কালচার, গ্রুপ অফ অর ইন্ডিভিজুয়াল, অ্যান্ড মানে একটা সোসাইটি, কালচার, এইসব দিয়ে তোমার কিন্তু লাইফস্টাইলটা নির্ধারিত হয়। নেক্সট বলছে দিস ইনক্লুডস প্যাটার্ন অফ বিহেভিয়ার, ইন্টারাকশন, কনজাম্পশন, ওয়ার্ক, অ্যাক্টিভিটি অ্যান্ড ইন্টারেস্ট দ্যাট ডেসক্রাইবস হাউ এ পার্সন স্পেন্ডস দেয়ার টাইম। তোমার কিরকম তোমার বিহেভিয়ার, তোমার ইন্টারাকশন কিরকম, তুমি তোমার কনজাম্পশন মিনস তোমার খাওয়া দাওয়া, তোমার ফুড হ্যাবিট, তোমার আদার্স কনজাম্পশন মানে তুমি কি গ্রহণ করো সেইগুলো, তোমার কাজকর্ম কিরকম, তোমার অ্যাক্টিভিটি কিরকম, তোমার আগ্রহ কিসে আছে, এইগুলো দিয়েই মানে বলা যায় যে একজনের লাইফস্টাইলটা কিরকম, বা একজন কিভাবে তার জীবনযাত্রা অতিবাহিত করছে। এবং এগুলো সবসময় ডিপেন্ড করে তুমি কি কাজ করো, সেটার উপরে, কি খাবার দাবার খাও, এবং তুমি কি করে তোমার অবসরটাকে যাপন করো। অবসর যাপনটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ভাবি যে আমাদের কাজটাই বোধহয় খুব গুরুত্বপূর্ণ, বা অনেক ক্ষেত্রে আমরা যখন যারা স্পোর্টস অ্যাক্টিভিটি করো তারাও ভাবো বোধহয় পারফরমেন্সটাই খুব গুরুত্বপূর্ণ, বেশি লোড নিয়ে বেশি কাজ করলেই। কিন্তু ইকুয়ালি যেমন রিকভারি গুরুত্বপূর্ণ, ইকুয়ালি তেমনি হাউ ইউ স্পেন্ড ইউর লিজার টাইম সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কি করে তুমি তোমার অবসরটাকে যাপন করো, এটা কিন্তু তোমার, এটার রিফ্লেকশনটা কিন্তু তোমার মানে ভীষণভাবে তোমার লাইফস্টাইলে হয়। তার কারণ তোমার যদি অবসর যাপনটা ওই মোবাইল দেখে হয়, তাহলে কিন্তু তুমি একরকম হবে। আর তোমার অবসর যাপনটা যদি কোনো কনস্ট্রাকটিভ কাজে হয়, আইদার সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে, অথবা সেটা অন্য কোনো কনস্ট্রাকটিভ, নাচ, গান, আঁকা, বই পড়া, গান বা গার্ডেনিং, অনেক রকম হতে পারে। যদি এগুলো হয় তাহলে কিন্তু তোমার মানে দৃষ্টিভঙ্গি, তোমার জীবনযাপন, সেটার মধ্যে কিন্তু পার্থক্য আসবে। এবং এই লাইফস্টাইল গুলো যে ফ্যাক্টরটা দিয়ে আমরা তাকে
ডেজিগনেট করি সেইটা হচ্ছে নেক্সট স্লাইড, ডায়েট, ফিজিক্যাল এক্সারসাইজ, দেন স্লিপিং প্যাটার্ন, তোমার পার্সোনাল হাইজিন, habit or addiction, then health education, environment, physical fitness, social support and relationships, emotions and social life. অর্থাৎ তুমি কি রকম খাবার দাবার খাও সেটা যেমন লাইফস্টাইলকে, তোমার লাইফস্টাইলের একটা কম্পোনেন্ট, তোমার ফুড হ্যাবিট কিরকম দেখবে এক এক জায়গার, ওই যে বললাম কালচার এবং দিয়ে মানে কালচার দিয়ে বা সোশিও ইকোনমিক ক্লাস দিয়ে বা সোসাইটি দিয়ে এগুলো হয় নির্ধারিত হয়। দেখবে সাউথ ইন্ডিয়ানরা ধোসা খায়, আমরা ভাত খাই, আবার অন্যান্য জায়গার লোকেরা অন্যান্য খাবার দাবার খায়। সুতরাং আমরা কি ডায়েটটা নিচ্ছি এটা একটা বড় ব্যাপার। নেক্সট হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, দেখবে এক এক জায়গার মানুষদের মধ্যে এক একটা সোসাইটির কালচারই আছে, তারা অনেক বেশি চলাফেরা করে, মুভমেন্ট করে, আর যত দেখবে সোশিও ইকোনমিক কন্ডিশন ভালো তারা তত বেশি ভেহিকেল ইউজ করছে, বেশি ওইসব ইউজ করছে। এখন তো মানুষ খুব মনে করে যে গাড়ি টাড়ি হলে বোধহয় খুব অনেক আমি আমার স্ট্যাটাসটা দেখানো হবে, করা হবে, কিন্তু এটা আখেরেই আমাদের অনেকটা ক্ষতি করছে। নেক্সট স্লিপিং প্যাটার্ন, তুমি কোন সময় ঘুমোতে যাও, কোন সময় ওঠো, তোমার ঘুমটা কেমন হয়, আনডিস্টার্বড কিনা, এইসব ব্যাপারটাও কিন্তু একটা লাইফস্টাইলের অঙ্গ। নেক্সট হচ্ছে পার্সোনাল হাইজিন, অর্থাৎ হাইজিন ব্যাপারে তোমার কিরকম সেন্স আছে, তুমি খাবার দাবারের রেসিপি, তুমি রান্না করার রেসিপিটা তুমি কি রকম ইউজ করো। অনেকে এখনো কনসেপ্ট আছে, আমার বাড়িতে আমি দেখি গল্প হয়, আমার বাড়িতে 4 কেজি তেল, মানে তেল কতটা তার বাড়িতে ইউজ হয় এইটা দিয়ে তার একটা আর্থিক সচ্ছলতা দেখাবার একটা প্রকাশ ছিল, বুঝেছো? এটা আমি দেখেছি আমার ছোটবেলায়। এখন আর হয়তো জানি না, আমি আর অত মেলামেশা করি না, মানে সেই জন্য আমি এত মানে মহিলাদের এই সংক্রান্ত গল্পগুলো আর আমার কানে আসে না। কিন্তু তখন এই ছোটবেলায় আমি শুনতাম মা মাসিরা ওরা, আমাদের বাড়িতে 4 কেজি তেল লাগে, 5 কেজি তেল লাগে, মানে কত কে ভাজাভুজি তেল দিয়ে খায়, সেটা হচ্ছে তার মানে তার তত ইকোনমিক অবস্থা ভালো, এটা দেখাবার ব্যাপার ছিল। কিন্তু তেল যত কম খাওয়া যায় ততই ভালো। আর সুতরাং এই যে তাদের নলেজ ছিল না যে কি করে রান্না করতে হবে, রান্নাটা ওরকম তেলে ভেজে না করে যদি লো আছে মানে অল্প তোমার ফ্লেমে, লো ফ্লেমে যদি বেশিক্ষণ ধরে রান্না করা হয় তাতে অনেক খাদ্যগুণ বজায় থাকে। সুতরাং এই যে কেমন করে রান্না করলে খাদ্যগুণটা থাকবে, হয়তো সবই ভালো খাওয়া হচ্ছে কিন্তু তার ওই রান্নার মানে রেসিপির চোটে, রান্নার এতে তার খাদ্যগুণ অর্ধেক নষ্ট হয়ে গেল। তো এই ব্যাপারগুলো সম্পর্কে সেন্স থাকা, এটা ঠিক পার্সোনাল হাইজিন না, মানে আই মিন এটা ওরই মধ্যে খানিকটা পড়ে। প্লাস ধরো নিজের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, কিভাবে তুমি সব মেনটেন করবে। দেন হ্যাবিটস অর অ্যাডিকশন, তোমার কিরকম কি হ্যাবিটস আছে, কিছুতে অ্যাডিকশন আছে কিনা, তোমার যদি স্মোকিং বা ওই গুড়াখু খাওয়া, আদার্স আরো কোনো অ্যাডিকশন বা লিকার, অ্যালকোহল খাওয়া, এসব যদি অ্যাডিকশন থাকে সেটাও লাইফস্টাইলে একটা রিফ্লেকশন হয়। নেক্সট হচ্ছে হেলথ এডুকেশন, অ্যাকচুয়ালি এই রেসিপিটা হেলথ এডুকেশনের মধ্যে আসবে, যে তোমার রেসিপি সম্পর্কে কি নলেজ, কোন খাবারে কোন ভিটামিন আছে, কোন খাবারটা কোন সময় খাওয়া উচিত, কি পরিমাণ খাওয়া উচিত, এই ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু যারা আমাদের বেশিরভাগ বাড়িতে খাবার টাবার সরবরাহ করেন, অর্থাৎ মা মাসি এরা বা কাকিমা, তাদের কিন্তু এই নলেজটা খুব কম, দেখবেন নেই। তারা ওই কতটা তেল ব্যবহার করা হয় ওতেই তারা সীমাবদ্ধ আছেন। আমি জানি না এখন কতটা তারা এডুকেটেড হয়েছেন, কিন্তু এই এডুকেশনটা প্রায় বেশিরভাগ মানুষের, ইভেন সোকল্ড আমরা এডুকেটেড হয়েও কিন্তু আমরা এটাকে মেনটেন করতে পারি না। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টটাও একটা বড় ইস্যু, যেটা লাইফস্টাইলকে তো নিশ্চয়ই করে, তুমি কিরকম এনভায়রনমেন্টে থাকো। দেন ফিজিক্যাল ফিটনেস, সেটা নিয়েই তো এত কথা বলা। সোশ্যাল সাপোর্ট অ্যান্ড রিলেশনশিপস, তোমার যদি রিলেশনশিপটা খুব ভালো হয়, আই মিন যে কোনো রিলেশনশিপ, তোমার মায়ের সাথে, তোমার বাবার সাথে, তোমার ভাইয়ের সাথে, বোনের সাথে, তোমার সম্পর্কটা কিন্তু তোমার একটা লাইফস্টাইলকে সেটাও লাইফস্টাইলের মধ্যে একটা তার রিফ্লেকশন হয়। তুমি অনেকটা দেখবে তোমার সম্পর্কগুলো যদি অনেকটা সিকিউরড হয়, তাহলে তুমি কিন্তু অনেক মানে মেন্টালি সিকিউরড থাকো, তুমি অনেকটা ভালো থাকো। নেক্সট ইমোশনস অ্যান্ড সোশ্যাল লাইফ। তো এই মডার্ন ডে লাইফস্টাইলের যে প্রবলেম, অ্যাকচুয়ালি আমি আগেও বললাম যে আমরা বিভিন্ন ডিজিজে ভুগি, এগুলোকে তোমরা নিশ্চয়ই জানো, এগুলোকে হাইপোকাইনেটিক ডিজিজ বলে, যেগুলো আমরা মানে কম পরিশ্রম বিমুখতা জনিত যেগুলো অসুখ, সেগুলো আর যাচ্ছি না, সেগুলো এই সমস্ত অসুখ। এই প্রেক্ষিতে আমরা যদি হুয়ের রেকমেন্ডেশন দেখি, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2020-তে যেটা রেকমেন্ড করেছেন, তাতে প্রায় প্রত্যেককেই বলছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা দরকার। মানে তারা সব সেন্সাস করে, তারা সব নানা রকম সার্ভে করে দেখে তারা কিন্তু বলছেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার প্রয়োজনীয়তা আছে। এখানে প্রায় প্রত্যেকের জন্যই প্রায় 30 মিনিট প্রত্যেক দিন
30 থেকে তুমি আরেকটু বেশি 60 মিনিটসও করতে পারো। তো মডারেট টু লাইট টু মডারেট বা মডারেট ইন্টেন্সিটি অ্যাক্টিভিটি করা যেতে পারে। ইভেন যারা 65 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ তারাও কিন্তু ওই 150 থেকে 300 মিনিট সপ্তাহে, তার মানে ওই তোমার 30 থেকে 60 মিনিট পার ডে 5 ডেজ যদি করো, 5 দিন যদি যাও, 5 দিন কেন 6 দিনই করা যেতে পারে, তাতে 50 মিনিট করে যদি 6 দিন হয়, মডারেট ইন্টেন্সিটি অ্যাক্টিভিটি করলে কিন্তু আমরা অনেকটা নিজেদেরকে ভালো রাখতে পারবো। সেই সব অ্যাক্টিভিটি আমি পরে আসছি, কি কি অ্যাক্টিভিটি করা যেতে পারে। এর মধ্যে তো অবশ্যই ব্রিস্ক ওয়াকিং আছে, এছাড়াও কতগুলো সিম্পল যদি আমরা স্ট্রেচিং বেন্ডিং এক্সারসাইজ করি তাহলে কিন্তু আমাদের জয়েন্ট মোবিলিটিটাকেও এনশিওর করা যায়। আমরা যতই একটু গ্রো মানে যত আমাদের বয়স হবে তত দেখা যাবে জয়েন্ট মোবিলিটি কিন্তু আমাদের কমে যাচ্ছে, এবং জয়েন্ট মোবিলিটি কমার কারণে আমাদের মুভমেন্টও সেটাতে এফেক্ট করবে, মুভমেন্টটাও আর বেশি করতে চাইবো না, কারণ ওই মানে আমার তো জয়েন্টে মোবিলিটি নেই, আমি খুব একটা নাড়াতে চাড়াতে পারছি না, সুতরাং আমার মুভমেন্ট করার ইচ্ছাটা কমে যায়। বা কোনো ফিজিক্যাল ঘরে যে সমস্ত হাউস হোল্ড ওয়ার্ক সেগুলোও দেখবে মানুষ সেগুলো থেকেও নিজেকে সরিয়ে নেয়। সেই জন্য জয়েন্ট মোবিলিটিটাকেও, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি তোমরা জানোই সেটা একটা হেলথ রিলেটেড ফিটনেস, সেটাকেও এনশিওর করা খুব প্রয়োজন। তো নেক্সট আমরা যদি দেখি ইউনেস্কো চার্টার অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, সেখানে ইউনেস্কো বলছে এভরি হিউম্যান বিং হ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট টু অ্যাক্সেস টু ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস হুইচ আর এসেনশিয়াল ফর দ্য ফুল ডেভেলপমেন্ট অফ হিজ পার্সোনালিটি। ইভেন তোমার পার্সোনালিটিকে, তোমার যদি একটা বাচ্চার ব্যক্তিত্বের যদি পূর্ণ বিকাশ ঘটাতে হয়, সেখানেও কিন্তু তাকে ফিজিক্যাল এডুকেশন বা স্পোর্টস অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করানো জরুরি। এখনো আমি ফিজিক্যাল লিটারেসির মধ্যে ঢুকিনি, আমি এগুলো সবটাই তার একটা ভূমিকা বলছি যে কেন আমরা ফিজিক্যাল লিটারেসি নিয়ে বলবো। তো তারাও বলছে যে এটা খুব প্রয়োজনীয়, তার ব্যক্তিত্বের পুরো বিকাশ সাধনের জন্য কিন্তু এটা খুব জরুরি। দ্য ফ্রিডম অফ ডেভেলপ physical, intellectual and moral power through physical education and sport must be guaranteed both within the education system and in other aspects of social life. অর্থাৎ এডুকেশন, যেমন এডুকেশনাল ইনস্টিটিউশনেও এর সুযোগ অনেক বেশি দিতে হবে, যাতে তারা সেইভাবে নিজেদেরকে তাদের যে সমস্ত ব্যাপারগুলো, যা পোটেনশিয়াল আছে, যা তার ভেতরে ক্যাপাসিটি আছে, সেগুলোকে যেমন আনফোল্ড করতে পারে বা তার পার্সোনালিটিটাকে পুরোপুরি যাদের তাদের বিকশিত হয়। ইকুয়ালি আমাদের কমিউনিটির মধ্যেও কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে। তোমরা প্রত্যেকেই মানে আগামী দিনের ফিজিক্যাল এডুকেশন শিক্ষক শিক্ষিকা হবে, সুতরাং তোমাদের একটা কিন্তু দায়িত্ব। শুধু শিক্ষক শিক্ষিকা হবে যদি নাও হও, তাহলেও ফিজিক্যাল এডুকেশনের ছাত্রছাত্রী হয়ে আমাদের একটা রেসপন্সিবিলিটি হয়, মানে থাকে যে আমরা কমিউনিটিতেও কিছু করব। তো আমি পরে আসবো যে আমরা কেন পারছি না, আমরা কেন নিজেদেরকে আমাদের ফিজিক্যাল এডুকেশনকে, বা ফিজিক্যাল এডুকেশন নোমেনক্লেচারটা খুব একটা জাস্টিফাইড নয়, এখন এক্সারসাইজ সায়েন্স বা মুভমেন্ট সায়েন্স বললে এটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে বা অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে। যদিও এডুকেশনাল অ্যাসপেক্টটাও আছে, পার্সোনালিটি ডেভেলপমেন্টটা তো এডুকেশনাল অ্যাসপেক্ট বা আমাদের যে বিহেভিয়ারের পরিবর্তন অভিজ্ঞতার ভিত্তিতে তার অনেকটা এর মধ্যে আছে, কিন্তু তাহলেও এটা কিন্তু অনেকটা বেশি মুভমেন্ট সায়েন্স বা এক্সারসাইজ সায়েন্স। তো সেটা যদি হয় তাহলে কেন আমরা এটাকে মানে আমরা কেন এটাকে এস্টাবলিশ করতে পারছি না, ওয়্যারএজ যোগা অনেক বেশি সোসাইটিতে জায়গা করে নিয়েছে। তো তার খানিকটা মানে আমার যা ভিউ, আরো অন্যজনের অনেক রকম ভিউ থাকবে। আমার স্যারও আছেন এখানে, আমি স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি, প্রফেসর অলোক কুমার ব্যানার্জি, উনি অনেক কিছু বলতেন, তো সেখান থেকেও অনেকটা আমাদের নলেজ তৈরি হয়েছে। তো আমার যা ভিউ আমি সেটা বলবো যে আমার মনে হয় এইসব জায়গাগুলো যদি আমরা খানিকটা ইনিশিয়েটিভ নিই, তাহলে আমরা সোসাইটিকে বোঝাতে পারবো যে আমরাও কিছু জানি বা আমরাও সেভাবে ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এইরকম একটা আমরা অনেকটা আমি বললাম যে আমরা কি জন্য মানে এই মডার্ন টেকনোলজিকে কিভাবে ব্যবহার করছি, কিভাবে আমরা তার থেকে মানে ভালো অ্যাডভান্টেজ পাচ্ছি, এবং ইকুয়ালি আমরা কিভাবে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি আমাদের, সেটাও আমি ব্যাখ্যা করলাম। তো এইরকম একটা মানে পার্সপেক্টিভে, এরকম একটা এনভায়রনমেন্টে, এরকম একটা প্রেক্ষিতে আমাদের কাছে ফিজিক্যাল লিটারেসি এই শব্দটা খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে। মানে লিটারেট হওয়া মানে আমরা শুধু লিখতে শিখলাম তা নয়, ফিজিক্যাল লিটারেসিটাও আমাদের শারীরিক যে সাক্ষরতা নয় ঠিক, এটা শারীরিক যে জ্ঞান, শরীর সম্পর্কে যে জ্ঞান বা আমাদের মুভমেন্ট সম্পর্কে যে জ্ঞান, সেটাও আমাদের কিন্তু খুব জরুরি। এখানে এটাকে বলা হচ্ছে যে বর্ন টু মুভ
আমরা জন্মে থেকেই কিন্তু আমরা মুভ করছি আমাদের খাবারের জন্য, আমাদের অন্য কিছুর জন্য, সবকিছুর জন্যই আমাদেরকে মুভমেন্ট করতে হয়েছে। তো আমরা রান, জাম্প, কিক, ক্লাইম অ্যান্ড সুইম এইগুলো দিয়ে আমরা মানে বেসিক মুভমেন্ট এগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের মুভমেন্ট শুরু করি। তো আমি সেদিনও ক্লাসে আমার বলছিলাম যে অনেকেই বলে ফিজিক্স ও কেমিস্ট্রি, বা অনেকে বলে, অনেকেরই খুব বক্তব্য যে ফিজিক্যাল এডুকেশনকে খুব সেরম চোখে দেখা হয় না, আমরা খুব নেগলেক্টেড, আমাদেরকে সেভাবে ভাবা হয় না। আমি বললাম যে তোমরা বলবে, তোমরা বোঝাতে চেষ্টা করবে যে নিজের বডিতে কি পোটেনশিয়াল আছে। আমাদেরকে এটাকে তো, আমাদের শরীরটাকে তো বলে বায়োমোটর। আমরা একটা মোটর, অর্থাৎ আমরা একটা মেশিন যে মোশন প্রডিউস করতে পারে। তাহলে এই যে আমার যে আমি যে একটা জৈব একটা যন্ত্র, তো আমার এই জৈব যন্ত্রের আমার কি ক্যাপাসিটি আছে আমি যদি নিজে না জানি, আমার কি পোটেনশিয়াল আছে, আমার কি এবিলিটি আছে, এই যে আমি বললাম, বলে ওদেরকে বলবে যে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি পড়ছো ভালো কথা, কিন্তু তুমি তোমার এইগুলোই তো গবেষণার ফলে, এই যে যোগা যারা করে তারা এই যে পায়ের মাঝখান দিয়ে মাথাটাকে বার করে, আমার যে এই মানে কোমরের এতটা ফ্লেক্সিবিলিটি আছে, এতটা মুভমেন্ট এটাকে পারমিট করে যে আমি অতটা করতে পারি, এটা যদি আমরা না এক্সপ্লোর করি, নিজের শরীরকে যদি না এক্সপ্লোর করি তাহলে আমরা কি করে জানবো আমাদের শরীরের ক্ষমতা সম্পর্কে। এই যে উসেইন বোল্ট মানে 9.6 সেকেন্ডে সে 100 মিটার দৌড়েছে, এই যে এতটা গতি একটা মানুষের মধ্যে থাকতে পারে, এত কিছু আমরা করতে পারি। এখন এই অ্যাক্রোবেটিক জিমনাস্টিক্স হয়, এত সুন্দর সেই জিমনাস্টিক্সের হয়, বা জিমনাস্টিক্সে যেগুলো যারা করে তারা এত সুন্দর বডিটাকে মুভ করায়, বা তুমি এখন মানে সিনক্রোনাইজ সুইমিংও আছে, তাতেও অনেক রকম মুভমেন্ট আছে। এই যে এত সুন্দর সুন্দর মুভমেন্ট আমরা একটা করতে পারি আমাদের শরীর দিয়ে, এটা তো ফিজিক্সও বলবে না, কেমিস্ট্রিও বলবে না, কিছু না, এটা আমার নিজস্ব শরীর দিয়ে আমি এটাকে করতে পারি। তো এটা তো বিরাট বড় জিনিস। এবং এটা দেখবে তুমি আজকে খেলা একটা এত বড় জায়গায়, তাদের ওই মুভমেন্টের যে এস্থেটিক ব্যাপারগুলো, এরা স্পেকটেটার্স এত এনজয় করে সেটাকে, যে একটা ভালো মুভমেন্ট, সেখান থেকে একটা স্কোরিং হয়ে যাওয়া, তো সেটাকে কত দেখবে, কত হাততালি, কত আনন্দ, কত মানে সেটা নিয়ে দুটো টিমের লড়ালড়ি, মানে দর্শকদের লড়ালড়ি, এসব কত ব্যাপার। তাহলে এটার একটা গুরুত্ব নেই? এটা এটা কি করে, মানে আমরা ফিজিক্যাল এডুকেশনিস্ট যারা, আমরা সেইভাবে এডুকেটেড নই, আমাদের এত ওয়াইড ডাইমেনশন, আমরা সব জায়গায় নলেজটা নিজেদের মানে ডেভেলপ করতে পারছি না, এটা একটা আমাদের ল্যাকিং। আমি তখন ছেলে মেয়েদের বলি যে তোমরা তো জানো না, নিজেরাই জানো না। আমাদের অলিম্পিকে, এই যে অলিম্পিক হবে, কাল থেকে শুরু হবে, কি কি ইভেন্ট আছে, ইকুয়েস্ট্রিয়ান সম্পর্কে কারোর নলেজই নেই, ফেন্সিং এ কি করে স্কোরিং হয় জানি না, আমরা অনেক কিছু জানি না, ইভেন আমরা কিছুই জানি না, আমরা শুধু চেষ্টা করছি কোনো রকম ওই পরীক্ষায় পাশ করা। আমি তাই বলি যে তোমরা এখন ছেলে মেয়েদের বলি যে তোমরা কেউ একজন এসছো যে ভেবেছো আমি একজন এক্সারসাইজ সায়েন্টিস্ট হব, আমি একজন স্পোর্টস সায়েন্টিস্ট হব? প্রত্যেকে এখানে পড়তে এসছো হাউ টু গেট এ জব, হাউ টু গেট এ ডিগ্রি বিপিএড, দেন হাউ টু গেট এ জব, কি করে একটা চাকরি পাবো। কারোর কিন্তু উদ্দেশ্য নয় যে আমি একজন তবু তো মানে আমি যখন পড়াশোনা করেছি আমি তো এরকম একটু মোটিভ নিয়ে গেছিলাম। আমি একটা স্কুলে একটা স্থায়ী চাকরি, স্যারই ছিলেন, স্যারই ইন্টারভিউ আমার নিয়েছিলেন, মানে স্কুলের চাকরিতেও নিয়েছিলেন, আবার যখন অ্যাডমিশন টেস্ট দিতে গেছি তখনও নিয়েছিলেন। স্যার জিজ্ঞেস করলেন যে তুমি চাকরি পাওনি? আমি বলছি হ্যাঁ পেয়েছি। বলছে তাহলে তুমি পড়তে এসছো? তখন আমি বললাম যে স্যার আমি বিপিএড এ ফার্স্ট হয়েছি, আমার ফুল কোর্স এনআইএস আছে, ডিপ্লোমা আছে, আমি চাই কলেজে বা ইউনিভার্সিটিতে যদি আসতে পারি। তখন স্যার বলেছিলেন কিপ ইট আপ। তো এই যে তবু আমার এই চিন্তা ভাবনাটা নিয়ে আমি 20 মাসের ছুটি করে উইদাউট পে ছুটি নিয়ে আমি পড়তে গেছিলাম। আজ আমি একটাও ছেলে মেয়েকে, আমি আমার একটা ছাত্রছাত্রীকেও দেখতে পাই না যে এরকম একটা হায়ার অ্যাম্বিশন নিয়ে এসছে যে সে আরো কিছু করবে। কেউ ভাবতেই চায় না, সবাই চাকরি চাকরি। অথচ এখন কিন্তু মানুষের আর্থিক অবস্থা অনেক ভালো। আমার সময় আর্থিক অবস্থা, মানুষের চাকরি বাকরি থাকলেও কিন্তু এত আর্থিক অবস্থা ভালো ছিল না। তাতেও আমি ধরো আমি যখন গেছি পড়তে, তখন মোটেই আমার মাস্টার ডিগ্রি করতে গেছি, তখন মোটেই আমার আর্থিক অবস্থা ভালো না। আমার ওই টাকাটার খুব প্রয়োজন ছিল বাড়িতে। আমাকে 20 মাসের মানে টাকা রেখে যেতে হয়েছে, তার খরচাটা 40,000 টাকা নিজে রেখে যেতে হয়েছে, আমাকে কেউ দেওয়ার মতো লোক ছিল না। তবু আমি ওই ডেয়ারটা নিয়েছিলাম। তো এখনকার দিনে কোনো ছেলে মেয়ে আসেই না, তারা ভালো করে পড়াশোনাই করে না, তারা জানেই না যে ফিজিক্যাল এডুকেশন, এই যে প্রেসক্রিপশন কি করে করবে, কতটা লোড দেবে, লোডটা কি করে মাপবে, লোডটা কি করে তুমি সেটাকে ক্যালকুলেট করবে, তার লোড ক্যালকুলেট করলে তার ডায়েটের ক্যালোরি ক্যালকুলেশন কি হবে, এসব সম্পর্কে কোনো নলেজই নেই, খুব খুব ল্যাক অফ নলেজ। ওই জন্য আমরা কোনোটাই খুব সুন্দর করে বলতে পারি না, খুব ভালো করে বোঝাতে পারি না, এবং আমরা যা পারি সেটা খুব সাধারণ মানুষও পারে।
তাহলে সাধারণ মানুষ যদি পারে, আমরা যদি কিছু তার থেকে আলাদা না পারি, তাহলে আমাদেরকে লোকে কেন সম্মান দেবে বলো? সেই জন্যই আমরা সম্মান পাই না। সুতরাং আমাদের এই জায়গাগুলোকে ডেভেলপ করা দরকার। আমাদের মানুষকে বোঝানো দরকার যে ফিজিক্যাল লিটারেসির প্রয়োজন আছে। এবং আমাদের কোর্স কারিকুলাম বদলাচ্ছে। অবভিয়াসলি তোমাদেরকে সেরম করে আমরা মানে চেষ্টা করছি যে তোমরা যাতে শেখো, কিন্তু এই সেমেস্টার সিস্টেম এসব নানা রকম এতে আসার ফলে, বা এই যে পাস করিয়ে দেওয়া, এসব নানা রকম এডুকেশন পলিসিতে চেঞ্জ আসার ফলে কি হচ্ছে, তোমাদেরও খুব একটা পড়বার ইচ্ছাটা কমে যাচ্ছে। যাই হোক, এনিওয়ে, চলো আমরা আজকে যখন ফিজিক্যাল লিটারেসি নিয়ে শুনছি আর একটু জানি এটা নিয়ে। ফিজিক্যাল লিটারেসি এটা অ্যাকচুয়ালি এই ব্যাপারটা শুরু হয় মানে ইনফ্যান্সিতেই, এটা প্যারেন্টসদের এনকারেজমেন্টে। সেখানেও আমি দেখি এনকারেজমেন্টেও কিন্তু ঘাটতি আছে। আমরা ছোটবেলায় অনেক খেলাধুলো করতাম, আমার মা তেল মাখিয়ে দিয়ে আমাদেরকে 1 2 3 বলতো আর ছুটতাম। কিন্তু এখন তো বাচ্চাদেরকে খেলতে গেলে পড়ে যাবি, খেলতেই দেবে না, মা বাবাই দেবে না। তো এই বা তার এনকারেজও করা হয় না যে যা তুই এটা কর ওটা কর, সবেতেই যেন একটা ভীতি, কিছু হয়ে যাবে। একটা বাচ্চা, ওই জন্য তখনকার দিনে তো একটা বাচ্চা ছিল না, অনেক বাচ্চা তাদের হই করে খেলতো, নানা রকম করতো। তো এইটা প্যারেন্টসদের এনকারেজমেন্টেই শুরু হবে, এবং শুরু হওয়ার পরে সে সেটাকে ডেভেলপ করবে থ্রু আউট দ্য লাইফ, এবং তারপরে সেটাতে তার সে সেটাতে মানে অনেকটা মাস্টারি হবে, সে অনেক দক্ষ হয়ে উঠবে। সুতরাং এই যখন এনকারেজমেন্ট প্যারেন্টস করছে, তখন সে মোটিভেটেড টু মুভ, অর্থাৎ সে মুভ করার জন্য, সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য উৎসাহিত হবে। তারপরে সেই উৎসাহ থেকে সে আস্তে আস্তে সে দেখবে অনেকটা কনফিডেন্ট হচ্ছে। দেখবে যারা একটু খেলাধুলো করেছে তাদের হাঁটা চলায় দেখবে কত কনফিডেন্স, তারা সবটাই পারে, সবটা ম্যানেজ করতে পারে। তারপরে ধীরে ধীরে এই কনফিডেন্সটা আসলে এবং তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রোগ্রামে অংশগ্রহণ করলে তারা আস্তে আস্তে সেটা কম্পিটেন্ট টু মুভ, তখন তারা অনেকটা কম্পিটেন্ট হবে। এবং যদি দেখবে বাবা মা যারা অ্যাক্টিভ ছিল, যারা ছোটবেলায় খেলেছে, তারা কিন্তু তাদের ছেলে মেয়েকেও খেলাধুলো করতে কিন্তু উৎসাহ দেন, এবং এটা ওই জেনারেশন পরের জেনারেশনে আমরা এটাকে পাস করব। তো নেক্সট ফিজিক্যাল লিটারেসি, এটাকে দেখে নিই যে এটাকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি। তো এই যে আমি একটা সোসাইটি অফ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন 2014 একটা ডেফিনেশন দিয়েছে, আর একটা দেখা যাচ্ছে কানাডার ফিজিক্যাল লিটারেসি কনসেনসাস স্টেটমেন্ট, তাতেও একটা আছে। তো লাস্ট যেটা লেটেস্ট, সবাই প্রায় এক কথাই বলেছে, ইন্টারন্যাশনাল ফিজিক্যাল লিটারেসি অ্যাসোসিয়েশন, এরা যে ডেফিনেশনটা দিয়েছে বলছে ফিজিক্যাল লিটারেসি ক্যান বি ডিসক্রাইবড as the motivation, confidence, physical competence, knowledge and understanding to value and take responsibility for encouragement in physical activities for life. তাহলে এটার মানে এই বোঝাতে চাইছে যে ফিজিক্যাল লিটারেসি মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রোগ্রামে অবশ্যই অংশগ্রহণ করা, এবং তাতে মোটিভেটেড হওয়া, সেখান থেকে কনফিডেন্স গেইন করা, এবং কম্পিটেন্স অ্যাচিভ করা, এবং সাইড বাই সাইড এই যে আমরা কেন অ্যাক্টিভিটি করব, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কেন করব এবং করলে কিভাবে ভালো থাকবো, এইটার একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া দরকার। এইটা আমাদেরকে বুঝতে হবে, এইটা আমাদের ছোট বাচ্চাদেরকে ছোট থেকেই বাড়ি থেকেই বোঝাতে হবে যে তুমি যদি অ্যাক্টিভ থাকো তাহলে তুমি জীবনটাকে অনেক বেশি উপভোগ করতে পারবে, তোমার জীবনটা অনেক বেশি তুমি মানে কি বলবো, যে ছেলেমেয়েরা দেখবে কম মুভ করে তারা জীবনের অনেক কিছু মিস করে যায়, তারা অনেক কিছু দেখতে পায় না। যে মানুষেরা অনেক বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, অনেক বেশি অ্যাক্টিভ, তারা কিন্তু লাইফটাকে ফুলেস্ট এনজয় করে, অনেক বেশি এনজয় করে। তো এবং সেই যদি আমরা বোঝাতে পারি যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার মানে মূল্যটা কি, তার ভ্যালুটা কি, তাহলেই তারা কিন্তু মোটিভেটেড হবে যাতে তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রোগ্রামে সারা জীবন ধরে অংশগ্রহণ করে। এটা স্যার আছেন, স্যার খুব বলতেন যে মানে এই ওয়ান্স ইউ হ্যাভ পার্টিসিপেটেড ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রোগ্রাম ডাজন্ট এনশিওর কি তুমি সারা জীবন, এটা কোনো ব্যাংকের এফডি করা নয়, ফিক্সড ডিপোজিট করা নয় যে একবার তুমি খেলাধুলো করেছো মানে আমি এই যে খেলাধুলো করেছি ছোটবেলায়, এটা কিন্তু আমাকে হয়তো দেবে টু সাম এক্সটেন্ট, দেয় না যে তা নয়, আমার ওই কনফিডেন্সটা আছে, কম্পিটেন্সটা আছে, সেটা আছে। কিন্তু এখন যদি আমি কিছুই না করি তাহলে কিন্তু সেই বেনিফিটটা খুব একটা পাবো না। এই কনফিডেন্স এবং কম্পিটেন্ট এই ব্যাপারটা আছে, কিন্তু সেটা নেই। সুতরাং আমাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু থ্রু আউট দ্য লাইফ করে যেতে হবে। বরং আমি বলবো যে খুব বেশি খেলাধুলো করার প্রয়োজন নেই। আমার যা মনে হয় খুব বেশি খেলাধুলো করাতে আমরা কি করি, এটা স্যারও বলতেন স্পোর্টস মেডিসিন পড়াতে গিয়ে, যে আমরা উই স্ট্রাইভ ফর এক্সেলেন্স, এবং সেখানে কি করি আমাদের বিয়ন্ড পোটেনশিয়াল, বিয়ন্ড ক্যাপাসিটিও কিন্তু আমরা নিজেদেরকে এখানে লাগাই।
মানে আমাদের ক্যাপাসিটির বাইরে গিয়েও দেখো না কত লোকে আনফেয়ার মিনস ইউজ করছে, ডোপিং করছে, করেও চেষ্টা করছে। এখন তো ভীষণভাবে নিজেদেরকে মানে খেলাধুলো এত এমন একটা জায়গা নিয়েছে, যদি নিজেদেরকে সেখানে প্রতিষ্ঠিত করতে পারি, টাকা পয়সা যেমন আছে, খ্যাতি যশ আছে, সবকিছু আছে, সুতরাং মানুষ যে কোনো মূল্যে সেটাকে অর্জন করার চেষ্টা করছে। তো অতটাও এক্সেলেন্সের দরকার নেই। তুমি যদি দেখো যে যারা এত বেশি খেলাধুলো অংশগ্রহণ করেছে তারা প্রায় প্রত্যেকেই কিন্তু ওল্ড এজে ভুগছে বা ভালো নেই। আর কিছু কিছু মানুষ ভালো আছেন, পেলে তো অনেক বেশি বয়সে মারা গেছেন, তো মারাদোনা আবার ডোপিং করার জন্য খুব অল্প বয়সেই হয়েছে। না করলেও আমার মনে হয় অত করলে, এবং আমরা অনেক সময় সবাই যারা খুব এলিট স্পোর্টস পার্সন তারা নিশ্চয়ই কারেক্ট টেকনিক ইউজ করেছে, না হলে তারা কেন অতটা পারফরমেন্স ইমপ্রুভ করবে কি করে। আমরা যারা ছোট ছোট জায়গায় কোচিং নিয়েছি বা করেছি, আমরা অনেক সময় ঠিক টেকনিক গুলোকে ইউজ করিনি বা আমাদের ফোর্স গুলো ডেভেলপ হয়নি, সেগুলোতে তার উপরেই খুব প্র্যাকটিস করে গেছি, যার ফলে স্ট্রেস হয়েছে, স্ট্রেস ফ্র্যাকচার হয়ে গেছে, এরকম বিভিন্ন আমাদের কিন্তু ইনজুরি দেখা দিয়েছে। সেই তুলনায় কিন্তু যারা একটা মডারেট লেভেলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে গেছে, অত তারা কম্পিটিটিভ স্পোর্টসে যায়নি, কিন্তু হালকা হালকা খেলাধুলো করেছে, তারা কিন্তু অনেক ভালো আছে। দেখো, তারা মেন্টালিও ভালো আছে, তারা ফিজিক্যালিও ভালো আছে, সব ক্ষেত্রেই কিন্তু তারা বেশ ভালো আছে। তো এই ফিজিক্যাল লিটারেসিটা, তাহলে আমি বোঝাতে পারলাম যে ফিজিক্যাল লিটারেসি মানে হচ্ছে যে আমাদের শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করার যে মূল্য বা তার যে বেনিফিটস, এইটা সম্পর্কে আমাদের একটা নলেজ তৈরি হওয়া, এবং এটাকে মানে এটাকে মূল্য দিয়ে সারা জীবন ধরে এটাকে অভ্যাসে রাখা। তো এই ফিজিক্যাল লিটারেসি শব্দটা 1993 খ্রিস্টাব্দে 1993 ডক্টর মার্গারেট হোয়াইটহেড তিনি এই শব্দটাকে প্রথম প্রপোজ করেছিলেন। তো দেন এখন যদি আমরা দেখি ফিজিক্যাল লিটারেসি নিয়ে সারা পৃথিবীতেই প্রায় এটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে বা এটাকে নিয়ে ইনিশিয়েটিভ নিয়েছে। যে কান্ট্রিগুলো সব থেকে বেশি ইনিশিয়েটিভ নিয়েছে তারা হলো কানাডা, ওয়েলস এবং ইংল্যান্ড। তারা কিভাবে চাইছে ফিজিক্যাল লিটারেসিটাকে স্প্রেড করতে? তারা চাইছে যে অল দিস কান্ট্রি ডেলিভার ফিজিক্যাল লিটারেসি প্রোগ্রাম প্রাইমারিলি থ্রু স্পোর্ট অ্যান্ড এডুকেশনাল সিস্টেম। তারা স্পোর্টের মধ্যে দিয়ে এবং এডুকেশনাল সিস্টেমের মধ্যে দিয়েই কিন্তু প্রাথমিকভাবে তারা চেষ্টা করছে এই ফিজিক্যাল লিটারেসি প্রোগ্রামটাকে বা এই মানুষকে ফিজিক্যালি লিটারেট করা। Each of them work with national sport governing bodies and schools to introduce children to this concept. এই কনসেপ্টের সঙ্গে মানে বাচ্চাদের পরিচিত করার জন্য তারা কি করছে, ন্যাশনাল স্পোর্ট গভর্নিং বডিজ যেসব আছে তাদের সাথে তারা কাজ করছে। অ্যান্ড বলছে থ্রু ফিজিক্যাল এডুকেশন, কমিউনিটি স্পোর্ট অ্যান্ড অ্যাক্টিভ প্লে। তারা কমিউনিটিতেও এটা ভাবছে, কমিউনিটি স্পোর্টের মধ্যে দিয়েও ভাবছে, ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রামের মধ্যে দিয়েও ভাবছে, এবং নানা রকম স্পোর্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে তারা কিন্তু ফিজিক্যাল লিটারেসিটাকে ডেভেলপ করার চেষ্টা করছে। The programs all include the affective, cognitive and physical components of physical literacy. আমি পরে আসছি কোনটা affective, কোনটা cognitive এবং কোনটা physical components of physical literacy, এবং তারা চেষ্টা করছে এগুলোকে ইনক্লুড করার। তো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ইউটিলাইজেস ন্যাশনাল লটারি ফান্ডস টু সাপোর্ট ফিজিক্যাল লিটারেসি ইনিশিয়েটিভস। তাদের যে ওই লটারি টটারি যে সমস্ত হয় সেইখান থেকে যে টাকাটা সরকারের খাতে যায়, সেই টাকাটা দিয়ে তারা চেষ্টা করছে ফিজিক্যাল লিটারেসিটার ইনিশিয়েটিভটাকে নিতে। ওয়াইল কানাডা প্রাইমারিলি ইউজেস গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ফান্ডিং। তারা গভর্নমেন্ট এবং প্রাইভেট ফান্ডিং থেকেই এই লিটারেসি, ফিজিক্যাল লিটারেসি এটাকে করার জন্য আমাদেরও খুব দরকার, কিন্তু প্রাইমারি লেভেলে খেলাধুলোটাকে, খেলাধুলো মানে ওই 4টি নম্বর দিয়ে এইসব না, খেলাধুলোর এইভাবে বোঝাতে হবে। দেখ, সেখানে একটা থিওরি ক্লাস থাকা জরুরি, যেখানে আমরা রোজ ডে বাই ডে বোঝাতে পারি যে এটার খুব গুরুত্ব আছে। তবে নম্বরটাও টু সাম এক্সটেন্ট জরুরি, কারণ এখন তো বাবা মা বলো, ছেলে মেয়ে বলো, সবাই মার্কস ওরিয়েন্টেড পড়াশোনা, মার্কস ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি। যেখানে মার্কস নেই সেখানে কিছু নেই, যেখানেই মার্কস আছে যা কিছু আমার একাডেমিক এতে আমার প্রোগ্রেস রিপোর্টে রিফ্লেক্ট করবে সেগুলোকেই আমি গুরুত্ব দেবো। সেটা যদি আঁকা হয় তো আঁকাতে আমি খুব করবো, কিন্তু আমি খেলাধুলো করবো না, এরকম একটা ব্যাপার। সুতরাং সেই হিসেবে যদি দেখা যায় তাহলে মানে সেখানে আমরা কম্পালসারিও করে সেটার এক্সামিনেশন সিস্টেমের মধ্যেও সেটাকে রাখা প্রয়োজন। আদারওয়াইজ কিন্তু সেটা না রাখলেও চলে, যদি মানুষ সেইভাবে ফিজিক্যালি লিটারেট হয়, সেইভাবে এডুকেটেড তাদেরকে করা যায় বা তাদের প্যারেন্টসদেরকে বোঝানো যায় যে এটা খুব জরুরি। তো অনেকে এরকম বলছে সেই ফিজিক্যাল এডুকেশন অডিট করেছে, মানে তাকে অডিটে ক্লিয়ার করতে হবে, তাকে কিছু হয়তো টেস্ট আছে, টেস্টে কোয়ালিফাই করতে হবে, তবেই সে মার্কশিটটা পাবে, তবেই সে পাস করবে। এরকম অনেক জায়গায় হচ্ছে, এই জাতীয় জিনিসও তারা ইমপ্লিমেন্ট করছে।
এরপরে বলছে ফিজিক্যাল লিটারেসি ইনিশিয়েটিভস aimed at lower income and unreserved populations are often provided through government funded programs. ওইসব দেশে যারা ইকোনমিক্যালি একটু লো বা যাদের আর্থিক অবস্থা খারাপ, তাদেরকে ওই গভর্নমেন্টই এগুলোকে অ্যাফোর্ড করে। তো এইসব ব্যাপার। নেক্সট দেখো, যদি এই ফিজিক্যাল লিটারেসি প্রোগ্রামটাকে আমরা চালাতে গেলে কি কি নীতি অনুসরণ করব, কোন প্রিন্সিপালস গুলো আমরা ফলো করব, বলছে বা ফলো করব বা কোন প্রিন্সিপালস এর উপর দাঁড়িয়ে এই ফিজিক্যাল লিটারেসি প্রোগ্রামটাকে আমরা প্ল্যান করতে পারি। বলছে এটা একটা ইনক্লুসিভ কনসেপ্ট, অ্যাক্সেসিবল টু অল। মানে আমরা এই যে প্রোগ্রাম, ফিজিক্যাল লিটারেসি প্রোগ্রাম যেটাই করি, এটা যেন সকলের মানে সকলকে নিয়ে, কোনো একটা পার্টিকুলার ক্যাটেগরির ছেলে মেয়ে, মানে যারা সুস্থ তারাই করবে, মানে যারা খুব অ্যাক্টিভ তারা করবে, যারা একটু কম অ্যাক্টিভিটি পারে না বা যারা স্পেশালি চ্যালেঞ্জ বা যাদের অন্য কোনো রকম সমস্যা আছে তারা করবে না, এরকম ব্যাপারটা না। সবার কথা চিন্তা ভাবনা মাথায় রেখে এটাকে প্ল্যান করতে হবে। নেক্সট বলছি ইট রিপ্রেজেন্টস এ ইউনিক জার্নি ফর ইচ ইন্ডিভিজুয়াল। এখানে কোনো কম্পিটিটিভ ব্যাপারটা নেই। ফিজিক্যাল লিটারেসির মধ্যে কম্পিটিটিভ ব্যাপার আনার দরকার নেই যে ও পারছে আমি কেন পারছি না। আমার এটা ইউনিক জার্নি, আমার পোটেনশিয়াল আমার মতন, আমার ক্যাপাসিটি, আমার এবিলিটি আমার মতন, এবং আমি সেটাকে কতটা আনফোল্ড করতে পারলাম, কতটা সেটাকে মানে বিকশিত করতে পারলাম, কতটা সেটাকে এক্সপ্লোর করতে পারলাম, কতটা ডেভেলপ করতে পারলাম, সেটা আমার নিজস্ব ব্যাপার। এটা আমি নিজের মতো করে নিজেকে ভাববো, বা নিজের মতো এটা আমার ইউনিক জার্নি হবে, আমার নিজস্ব জার্নি হবে, ইন্ডিভিজুয়াল জার্নি হবে। এটা কারোর সঙ্গে কম্পেয়ার করার দরকার নেই। And can be cultivated and enjoyed through a range of experience in different environments and cultures. বিভিন্ন কালচারে, বিভিন্ন এনভায়রনমেন্টে তুমি সেটাকে নিজের এই মানে এবিলিটি গুলোকে, নিজের ক্যাপাসিটিটাকে এনজয় করতে পারো। ধরো যে ভালো সাঁতার কাটতে পারে, সে জলটাকে এনজয় করে, সুইমিংটাকে এনজয় করে। আমি সাঁতার ভালো কাটতে পারি না, আমি ওটাকে এনজয় করতে পারি না। সুতরাং আমি ওই এনভায়রনমেন্টটাকে, ওই এটাকে মানে কি বলবো, ওই মিডিয়ামটাকে এনজয়ই করতে পারি না। আবার অনেকে ধরো যারা বরফের দেশে থাকে তারা স্কি করে, তারা ওইটাকে আইসটাকে এনজয় করতে পারে। আবার যারা ধরো মানে ওই বললাম যারা সুইমিং টুইমিং জানে, তারা যারা সমুদ্রের কাছাকাছি থাকে তারাও আবার ওইটাকে এনজয় করে। আবার যারা মানে প্লেন গ্রাউন্ডে করে অভ্যস্ত এইসব করে, পাহাড়ি লোকেরা আবার অন্যভাবে এনজয়মেন্ট। এই যে এনভায়রনমেন্টকে এনজয় করা, এটা কিন্তু তুমি যে কোনো কিছুকে যদি এনজয় করতে চাও তাহলে দেখবে তোমার কিন্তু এই ফিজিক্যাল পোটেনশিয়ালটা খুব দরকার। ফিজিক্যাল এবিলিটি গুলো মানে ওয়েল ডেভেলপড হলেই কিন্তু তুমি জীবনটাকে এনজয় করতে পারবে বা সবকিছুকে এনজয় করতে পারবে। নেক্সট, নিডস টু বি ভ্যালুড অ্যান্ড নার্চার্ড থ্রু আউট দ্য লাইফ। এটা আমি আগেই বললাম যে এটা সারা জীবন ধরে আমাদেরকে এটাকে নার্চার করতে হবে, এটাকে চালিয়ে যেতে হবে। দেন মোটিভেশন অ্যান্ড কমিটমেন্ট টু বি অ্যাক্টিভ আর দ্য কোর অ্যাসপেক্টস। মানে তোমাকে এটার একটা সবসময় নিজেকে উৎসাহিত করতে হবে এবং এর প্রতি কমিটেড থাকতে হবে যে আমি সারা জীবন ধরে অ্যাক্টিভ থাকবো। কারণ আমি অন্যের উপর ডিপেন্ডেন্ট, এটা খুব ডিজায়ারেবল না, এটা খুব গ্রহণযোগ্য না। সুতরাং আমি নিজের কাজ কতটা নিজে করতে পারি, কতটা মানে ইভেন নিজের কাজ করে অন্যকে সাহায্য করতে পারি, সেটাই হচ্ছে বড় কথা। তো এগুলো আমরা জেনারেলি যেগুলো দিয়ে আমরা করি, সেখানে বেসিক থ্রোয়িং অ্যাকশন, overhand throwing action with the appropriate leg, hip and trunk action, দেন এরকম বেসিক মুভমেন্ট, তারপরে কমপ্লিকেটেড মুভমেন্ট, দেন মোর কমপ্লিকেটেড মুভমেন্টের মধ্যে দিয়ে আমরা কিন্তু ফিজিক্যাল লিটারেসিটাকে আনতে পারি। নেক্সট হচ্ছে এইবার ওই দেখো যেটা বলছিলাম এলিমেন্টস অফ ফিজিক্যাল লিটারেসি, এই যে তার মধ্যে হচ্ছে একটা অ্যাফেক্টিভ ডোমেন আছে, একটা ফিজিক্যাল ডোমেন আছে, যেগুলো আমরা ইনক্লুড করব অবশ্যই। কিছু কিছু অ্যাক্টিভিটি দেবো যেগুলো মানে এইগুলোকে এনকারেজ করে। কগনিটিভ একটা ডোমেন আছে এবং বিহেভিয়ারাল একটা ডোমেন আছে। অ্যাফেক্টিভ ডোমেনের মধ্যে আমরা কি করব, মানে আমাদের মোটিভেশন আসবে, আমাদের কনফিডেন্স আসবে, যাতে আমরা ছেলে মেয়েদেরকে মুভমেন্ট করতে মোটিভেট করতে পারি, তাদের মুভমেন্টে কনফিডেন্স আসে। তারপরে ফিজিক্যাল ডোমেনের ক্ষেত্রে ফিজিক্যাল কম্পিটেন্স আসবে, অর্থাৎ সে ভালো করে দৌড়তে পারবে, ভালো করে লাফাতে পারবে, ভালো করে কিছু ধরতে পারবে, ছুটতে পারবে, বেসিক মুভমেন্ট এগুলো যেমন থ্রোয়িং, জাম্পিং, রানিং। তারপরে নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, সেটাই কগনিটিভ। যখন তুমি এগুলো করতে করতে তুমি দেখবে যে যারা খেলাধুলো করে তারা কিন্তু একটুখানি করতে করতেই তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয় এবং তারা সেটাকে ভালোবাসে। এবং স্যার খুব বলতেন পড়াতে পড়াতে, একটা
তুরীয় ভাব আসে যে মানে ওই একটা মানে মোটামুটি একটা যখন ছেলেরা বিয়ের আগে টাগে স্যার বলতেন যে ওয়েট ট্রেনিং করে, নিজের বডি টডি তৈরি করা, একটা বডি বিল্ডিং এর প্রতি দেখবে সবারই। আমিও দেখেছি বেশ খেলাধুলো করা, আমার বডিতে অনেকটা ক্যাপাসিটি আছে, এটা থাকলে দেখবে একটা হাঁটা চলার মধ্যে একটা তোমার কনফিডেন্স, তোমার ট্রেনে ওঠা, তোমার স্টেয়ার ওঠা। আমি এখনো খুব জোরে জোরে সিঁড়ি দিয়ে উঠতে পারি, এখনো দুটো সিঁড়ি একসাথে উঠতে পারি, আবার দুটো সিঁড়ি একসাথে নামতে পারি। এই যে একটা পারি, এটাতে কিন্তু আমার একটা আনন্দ আছে আলাদা, যে আমি অন্যান্য আমার আমার মানে সমবয়সী মানুষদের থেকে আমি অনেক বেশি অ্যাক্টিভ, আমার অনেক বেশি ফিজিক্যাল ক্যাপাসিটি আছে। এটা কিন্তু একটা ক্যাপাসিটি, এটা তোমার মানে ঘরের ভর্তি ভর্তি সোনা টাকা থাকার থেকেও কিন্তু এটা বড় অ্যাসেট যে আমার শরীরে এতটা ক্ষমতা আছে। এইটা তোমরা লোককে বোঝাবার চেষ্টা করো। যেই লোকে বলবে ফিজিক্যাল এডুকেশন কি, তখন তোমরা বলবে যে আমরা এইগুলো সম্পর্কে মানুষকে ধারণা দিই, যে তোমার শরীরে, নিজস্ব শরীরে কতটা ক্ষমতা আছে। টাকা পয়সা গয়নাগাটি এগুলো তোমার শরীরের বাইরের জিনিস। তুমি যেটা নিয়ে, তোমার যেটা মানে এক্সিস্টেন্স, তোমার যেটা ওন সেলফ, এইটাতে তুমি কি করতে পেরেছো, এটাতে তোমার করার কি ক্ষমতা, সেটা একটা বিরাট বিষয়। যেমন যেমন পড়াশোনা করার ক্যাপাসিটি, আমার বুদ্ধিবৃত্তি থাকলে যেমন সেটা খুব মানুষের কাছে মানে কি বলবো প্রেজওয়ার্দি, যেমন সেটাকে খুব কি প্রশংসনীয়, ঠিক একইভাবে কিন্তু তোমার শরীরের ক্যাপাসিটি থাকলেও কিন্তু সেটা অবশ্যই প্রশংসনীয়। নেক্সট বলছে এনগেজমেন্ট ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ফর লাইফ। এটাই হচ্ছে বিহেভিয়ারাল যে মানে ডোমেনের ব্যাপার, যেটা আমার সারা জীবন ধরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার একটা অ্যাটিটিউড তৈরি হবে বা সেটার নলেজ তৈরি হবে। নেক্সট, ভ্যালু অফ ফিজিক্যাল লিটারেসি ইন সোসাইটি। এটা কি করে, নেক্সট স্লাইড। হ্যাঁ, এটা অ্যাক্টিভ পার্টিসিপেশন আমাদের বাড়ে, সেফটি আনে, হেলথ অ্যান্ড ওয়েলবিং কে এনশিওর করে, এবং অ্যাচিভিং ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল, সেটা আমি অনেকবার বললাম। আমরা যদি ভালো করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, সেটা আমাদের পার্সোনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্যান রিচ অপটিমাম লেভেল থ্রু মুভমেন্ট। আমাদের গ্রোথটাও অবভিয়াসলি যারা ছোট থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেছে তাদের গ্রোথটাও যেমন হয়, অনেকটা আমরা অনেক স্টাডিতেই দেখা গেছে যে গ্রোথ ক্যান বি স্টিমুলেটেড, গ্রোথ ক্যান বি অ্যাক্সিলারেটেড বাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তেমনি ডেভেলপমেন্টও তো অবভিয়াসলি হয়, ডেভেলপমেন্টটা তো আমাদের বিকাশটা অবশ্যই নির্ভর করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রোগ্রামে অংশগ্রহণ করার ওপরে। ডিউরেবিলিটি ইজ এ বলছে কম্বিনেশন অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল রিসোর্সেস দ্যাট অ্যালাউজ অ্যান ইন্ডিভিজুয়াল টু পারসিস্ট অ্যান্ড এন্ডিওর চ্যালেঞ্জেস। তোমার মধ্যে কিন্তু তখন চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছাগুলো, ওই যে বললাম অনেকক্ষণ কোনো কাজে লেগে থাকা, কোনো তোমার যে কোনো একটা কাজে, আমি দেখেছি আমাদের ফিজিক্যাল এডুকেশনের ছেলেরা অনেক বেশি তাদের পজিটিভ অ্যাটিটিউড, সেটা আমি দেখেছি। তারা কিন্তু যে কোনো কাজ বলো না বলবে না, কিন্তু যারা দেখবে অন্যান্য স্ট্রিমে পড়াশোনা করছে, যারা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ, তাদেরকে তুমি এটা ছোট বলো, এটা তারা একটা এক্সকিউজ দেখিয়ে দেবে যে এইটা এই এটা সেই, এটা কি করে পারবো, এখন কি করে হবে, এটা হবে না। কিন্তু ফিজিক্যাল এডুকেশনের ছেলেমেয়েরা কিন্তু সেইটুকু বলে যে হ্যাঁ না কেন হবে না, এটা পারবো। মানে যেটাতে তাকে ফিজিক্যাল লেবার দিতে হবে, যেটাতে তাকে পরিশ্রম করতে হবে, সেটাতে সে হ্যাঁ বাচক কথাবার্তাই বলে। এই ডিউরেবিলিটি এটা কি বলছে, যে সে চ্যালেঞ্জগুলো, লাইফের বিভিন্ন চ্যালেঞ্জগুলো সে নিতে পারে। দেন এক্সেলেন্স ইন স্পোর্টস অ্যান্ড পারফরমেন্স আর্টস, এইগুলোও তার ভালো হয়। আচ্ছা, এটা কি তোমাদের কাছে খুব গ্রহণযোগ্য হচ্ছে, ভালো লাগছে? আমি তো একদিক থেকে খুব বলে যাচ্ছি। Yes, ma'am. ওকে, আর সবার বলার দরকার নেই, ঠিক আছে। দেন আমরা দেখি যে কারা ফিজিক্যাল লিটারেসি প্রোগ্রামটা কন্ট্রিবিউট করতে পারে। আমরা তো পারি, এছাড়াও কারা পারে বলছে লিডার্স এন্ড এডুকেটার্স। যারা মানে লিডার্স এবং এডুকেটার্স, তারা কি করতে পারেন, নতুন নতুন স্কিল শেখাতে পারেন, নতুন টেকনিক শেখাতে পারেন। তারা চিলড্রেনকে এনকারেজ করতে পারেন যে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করার জন্য। এখন অনেক প্রোগ্রাম ডিজাইনার বেরিয়ে গেছে, এখন তোমরা জানোই যারা অনেক ইভেন্ট ম্যানেজার আছে, প্রোগ্রাম ম্যানেজার আছে, এসব আছে, প্রোগ্রাম ডিজাইনার, তারাও বিভিন্ন রকম প্রোগ্রাম করছে। আমি তো বলেছি যে আগামী দিনে স্পোর্ট বা ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রামটা পুরোটা ইন্ডাস্ট্রি হাতে চলে যাবে, আমরা কিছু করতে পারবো না। কারণ আমাদের ওই যেহেতু আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় আছে ওই শুধু গ্র্যাজুয়েট, আমরা কোনোটাই খুব একটা মানে সাউন্ড নই, কোনোটাতে আমাদের সাউন্ড নলেজ নেই। আমরা কোনো কাজটাই ওই বেসিক জায়গাটা যদি আমরা না ধরতে পারি, আমরা যদি কমিউনিটি স্পোর্ট বা এই সবগুলোতে নিজেদেরকে এক্সপার্টাইজ নিজেদের না ডেভেলপ করি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের জায়গা থাকবে না। তুমি দেখো এখন যেগুলো ফুট ওয়ারিং বলো, যেগুলো মানে জুতো, সেগুলো সব মানে ইঞ্জিনিয়াররা ডিজাইন করছেন। আমাদের যে সমস্ত পোশাক মানে স্পোর্টস ওয়ারিং,
যে পোশাক পরছি সেটাও আমাদের হাতে নেই। গ্রাউন্ড কত রকম টার্ফ বেরোচ্ছে, কত রকম মানে গ্রাউন্ড সারফেস তৈরি হচ্ছে, সেখানেও আমরা কিছু করতে পারছি না। সিভিল ইঞ্জিনিয়াররা করছে, ইঞ্জিনিয়াররা করছে। তাহলে আর সব অ্যাপারেটাস, ইকুইপমেন্টস এগুলোও সব ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির লোকেরা করে দিচ্ছে। তাহলে আমরা কি করছি? মানে আমরা কিছুই করতে পারছি না। আমরা যেটুকু করবার একটা মানুষকে কি প্রোগ্রাম দিতে হবে, কি শিডিউল তৈরি করতে হবে, কিভাবে সে কতগুলো রিপিটেশন করবে, কতটা লোড হবে, কতটা, এইটাতে যদি আমরা এক্সপার্টাইজ না ডেভেলপ করতে পারি, যে কি করে তার লোড ক্যালকুলেট করব, কি কত পরিমাণ তাকে লোড দিলে তার লোডটা 60% হবে, তার লোডটা 40% হবে, কিভাবে তাকে বুঝবো তার লোডের সে কোনো একটা পার্টিকুলার লোডের এগেনস্টে কিভাবে রিয়াক্ট করছে, তার মানে ফিজিক্যাল ফিজিওলজিক্যাল কি কি এগুলো দেখে, ফাংশন গুলো দেখে আমরা বুঝতে পারবো যে সে ঠিকঠাক মানে রেসপন্ড করছে কিনা লোডের সাথে। এই ব্যাপারগুলোতে যদি আমরা এক্সপার্টাইজ না ডেভেলপ করি, আমি এখন বেশিরভাগ ছেলেকে দেখি যারা গবেষণা করতে আসে, তারা কিন্তু একটা প্রোটোকলই তৈরি করতে পারে না, একটা এক্সারসাইজ প্রোটোকল যেটা আমরা দেব, যেটা দিয়ে আমরা এক্সপেরিমেন্টাল কোনো কাজ করব, যে এই এক্সারসাইজটা দিলেই ভালো হয় কিনা, সেটা কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েই পারে না। এটা আমাদের কোর্স কারিকুলামেই হোক বা ছেলে মেয়েদের নিজস্ব ইনিশিয়েটিভেই হোক, এটাকে কিন্তু শিখতেই হবে, এই একটা প্রোটোকল তৈরি করা। একটা প্রোটোকল তৈরি করতে তোমরাও এখন যারা ছাত্র আছো, স্পেশালি যারা মাস্টার ডিগ্রি, তারা এটাকে জোর দিয়ে শেখো যে একটা প্রোটোকল তৈরি করা। একটা এক্সারসাইজ প্রোটোকল কি করে তৈরি করবে, কি কি এক্সারসাইজ দেবে, কি কোন জিনিসগুলোকে মাথায় রেখে এক্সারসাইজ গুলোকে ডিজাইন করবে বা এক্সারসাইজ গুলোকে ইনক্লুড করবে, এবং সেই এক্সারসাইজ গুলোর ইন্টেন্সিটি কি হবে, সেই এক্সারসাইজে কি পরিমাণ লোড দেবে, কতক্ষণ রিকভারি থাকবে এবং কতটা ডিউরেশন হবে, এই জায়গাগুলোকে বলতে হবে। এই জায়গাগুলো নিয়েই আমাদের গবেষণা, আমরা মেনলি গবেষণা করতে পারি এই একটা এক্সারসাইজ প্রোগ্রামকে দিয়েই। আমি দেখি অনেকেই নানা রকম এটা ওটা করে দিচ্ছে, এই কাবাডির সঙ্গে খোখোর কম্পেয়ার করে একটা হয়ে গেল অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট দেখে। আমি তো বুঝে পাই না অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট দেখে কি হয়। মানে যার অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট দেখা হয়, হ্যাঁ, তার সে তত তার এক্সপার্টাইজই নেই মানে খেলাধুলোয়। আর একটা খেলাধুলোর পারফরমেন্স তোমাদের মনে হয় যে শুধু অ্যানথ্রোপোমেট্রিক, সে তুমি যদি এখন দেখো দুজনেই সেই ওয়ার্ল্ড ক্লাস লেভেলের স্পোর্টস পার্সন, তাদের হয়তো অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টটা খানিকটা মানে ইনফ্লুয়েন্স করতে পারে পারফরমেন্স। কিন্তু আমাদের মতন যারা অল্প অল্প খেলা জানে, আমরা টেকনিকটাই ভালো জানি না, টেকনিকেই আমাদের মাস্টারি নেই। প্লাস ধরো টিম গেমে শুধু টেকনিকে মাস্টারি না, সেটা ট্যাকটিক্যালি কতটা ইউজ করতে পারি, অ্যাকর্ডিং টু সিচুয়েশন কতটা ইউজ করতে পারি, সেই সব জানি না। আমার ওই অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট দেখে লাভটা কি, বা কোনো সিডেন্টারি পিপলের ক্ষেত্রে এটা কি কাজে লাগবে? তার থেকে যদি কোনো এক্সারসাইজ প্রোগ্রামকে আমরা বিভিন্ন এখন সেক্টরে, বিশেষ করে কর্পোরেট সেক্টর, বিশেষ করে এইসব যারা সিডেন্টারি, এই কলেজ স্টুডেন্ট, সিডেন্টারি স্কুল স্টুডেন্ট, এদের কাছে বিভিন্ন রকম এক্সারসাইজ প্রোগ্রাম নিয়ে যাও, নিয়ে গিয়ে দেখো যে সেটা তাদের ফিটনেসটাকে কত ডেভেলপ করছে, তাদের অ্যাটেনশনটা কতটা বাড়াচ্ছে, তাদের মানে সাইকোলজিক্যাল প্যারামিটার গুলোকে কতটা ইনফ্লুয়েন্স করছে, ইভেন তাদের ফিজিওলজিক্যাল প্যারামিটার গুলোকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে। এগুলো যদি আমরা দেখতে পারি, আমরা তো বলতে পারি যে এই এক্সারসাইজ প্রোগ্রামটা এদের জন্য বেনিফিশিয়াল, এবং সেখানে তোমাকে পার্টিকুলারলি ওইটা কি করে তার মানে ইন্টেন্সিটি দেবে, কি করে ইন্টেন্সিটিটা মনিটর করবে, এটা আমরা অনেকেই জানি না, কোনো কিছুই ব্যবহার করি না। ওই আমার একটা অ্যাজাম্পশন, এই দিয়ে আমরা চালিয়ে, তা নয়। বিভিন্ন রকম এখন আছে স্কেল, একটা বর্ড স্কেল বলে একটা স্কেল আছে, যে স্কেলে দেখলে যেটা তার সেলফ পারসেপশন, সেটা দিয়ে কিন্তু আমরা ইন্টেন্সিটিটাকে জাজ করতে পারি। তো এইসব ব্যাপারগুলো কিন্তু আমাদের গবেষণার মধ্যে আনতে হবে, বা এইসব বিষয়গুলোকে আমাদের নলেজেও আনতে হবে, যাতে আমরা মানে ফিজিক্যাল এডুকেশন বা এক্সারসাইজ সম্পর্কে অনেকটা এক্সপার্টাইজ ডেভেলপ করতে পারি। নেক্সট বলছে রিক্রিয়েশন অ্যান্ড প্রফেশনালস। রিক্রিয়েশন প্রফেশনালস অর্থাৎ যারা মানে রিক্রিয়েশন লিডার, যারা রিক্রিয়েশন প্রোভাইড করে, তারা কমিউনিটিতেও করতে পারে। এইসব মানুষরা আচ্ছা, এইসব মানুষরাও আদিত্য মাহাতো আপনার এইসব মানুষরাও কিন্তু তারাও ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রাম, বা তারাও ক্রিয়েট মোর ফান ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তারা অনেক ফান অ্যাক্টিভিটি দিয়ে প্রোগ্রামটা দিতে পারে। নেক্সট প্যারেন্টস এন্ড কোচেস, তারা তো অবভিয়াসলি তারা মোটিভেট করতে পারে চিলড্রেনদের টু রিমেন অ্যাক্টিভ। অ্যান্ড দেন হেলথ প্র্যাকটিশনার্স, যারা হেলথ প্র্যাকটিশনার্স অর্থাৎ মেডিকেল সায়েন্সের সঙ্গে জড়িত, তারাও কিন্তু মানে একটা হেলথ এনভায়রনমেন্ট, ভালো করে একটা এরকম একটা হেলদি এনভায়রনমেন্ট তারাও তৈরি করতে পারেন, বা তারাও উৎসাহিত করতে পারেন। এরপরে আমরা যদি দেখি যে ফিজিক্যাল লিটারেসি কিভাবে ইন্টারকানেক্টেড অনেকগুলো ডোমেনের সাথে, তাহলে দেখবো যে ইট ইমপ্রুভস, কেমন করে কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করে,
এটা হেলথ ইমপ্রুভ করে, সেখান থেকে এটা রিটেনশন ইন নিউ অ্যাক্টিভিটিস, মানে নতুন অ্যাক্টিভিটি মানে করতে তোমাকে আরো সাহায্য করে, তার সঙ্গে লেগে থাকতে সাহায্য করে। দেন ইনক্রিজেস ডিসপোজিশন টু নিউ টু ট্রাই নিউ অ্যাক্টিভিটিস, তোমাকে আরো নতুন অ্যাক্টিভিটি গুলোকে করতে সাহায্য করে। সেই তাতে ইমপ্রুভস অ্যাডাপ্টেবিলিটি টু নিউ মুভমেন্টস, নতুন মুভমেন্টে তোমার মানে তোমাকে অভিযোজিত হতেও সাহায্য করে। দেন ইনক্রিজেস মুভমেন্ট রিপোর্টার, দেন এনরিচেস মুভমেন্ট এনভায়রনমেন্ট। এবং অন্যদিকে কি করে, এইগুলোর মধ্যে দিয়ে তুমি কি করো, ইনক্রিজ তোমার পার্টিসিপেশন ইনক্রিজ হয়, অর্থাৎ তুমি অনেক বেশি অংশগ্রহণ করো। ইনক্রিজেস সাকসেস ইন নিউ অ্যাক্টিভিটিস, তোমার মধ্যে নতুন অ্যাক্টিভিটিতে সফলতাও আসে। দেন ইনক্রিজেস সেলফ এফিকেসি, দেন ইমপ্রুভস প্রফিসিয়েন্সি অ্যাক্রস রিপোর্ট এয়ার, অ্যান্ড দেন এক্সটেন্সিভ লেভেল of mental participation, extensive developmental participation, এবং তুমি সেখান থেকে অনেক বেশি ডেভেলপমেন্টাল পার্টিসিপেশনে নিজেকে এনগেজ রাখতে পারো। তো এইসব ব্যাপারগুলো আমরা যদি করি তাহলে ধীরে ধীরে আমাদের এইসব ডেভেলপমেন্ট গুলো হয়। নেক্সট দেখো যে কিডস ডেভেলপ ফিজিক্যাল লিটারেসি গ্র্যাজুয়ালি থ্রু এ ভ্যারাইটি অফ স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড অ্যাক্টিভিটিস। কিভাবে করে, 0 to 3 years দে শুড বি এনকারেজড টু গো ফর আর্লি মুভমেন্টস, যে সমস্ত মুভমেন্ট গুলো ক্রলিং, এই হামাগুড়ি দেওয়া, ধরো দাঁড়ানো, হাঁটা, এইগুলোতে তাদেরকে উৎসাহিত করতে হবে। দেন 3 to 5 years দে শুড বি অ্যালাউড টু প্লে ফর মোর টাইমস অ্যান্ড উইথ ফান অ্যাক্টিভিটিস, মানে নানা রকম ফান অ্যাক্টিভিটিস দিয়ে তাদেরকে কিন্তু উৎসাহিত করতে হবে যে তাদের খেলার সময়টা যেন বাড়ে। দেন 5 to 8 years তাদেরকে বলতে হবে ইনক্রিজ দ্য ফোকাস অফ ফান্ডামেন্টাল স্কিল, অর্থাৎ যে ফান্ডামেন্টাল স্কিল গুলো আমাদের মানে যে যে মুভমেন্ট গুলো দিয়ে আমরা কোনো স্পোর্ট মুভমেন্ট করি বা কোনো খেলাধুলো করতে পারি, বা যেগুলো আমাদের স্বাভাবিকভাবেই যেগুলো ফান্ডামেন্টাল মুভমেন্ট, সেগুলো যেন আমাদের, সেগুলোতে যেন আমরা বেশি ফোকাস করি, যাতে ছেলে মেয়েরা সেগুলো শিখতে পারে। অ্যাক্টিভিটি গুলো এমন ভাবে দেওয়া হবে যাতে ফান্ডামেন্টাল মুভমেন্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি হয়, যাতে সেগুলো তাদের ডেভেলপড হয়। নেক্সট 8 to 12 years তাদেরকে তখন মোর কমপ্লেক্স স্কিলের সঙ্গে ইন্ট্রোডিউস করা যেতে পারে, এবং তারা তখন সেটাকে নিতেও রেডি থাকে, এবং আমরা সেগুলোকে ইন্ট্রোডিউস করতে পারি, এবং তাদের মধ্যে তখন স্পোর্টস স্কিল অনেকটা ডেভেলপ করে। ফান্ডামেন্টাল মুভমেন্ট স্কিল বলতে মোটামুটি যেগুলোকে বোঝায় সেটা হচ্ছে ব্যালেন্স, লোকোমোটর এবং অবজেক্ট কন্ট্রোল, এই তিনটের মধ্যেই সবগুলো পড়ে। ব্যালেন্স তো বলছি ইনভলভ ব্যালেন্সিং দ্য বডি while it is still or while it is moving। আমাদের ব্যালেন্স সবসময় দরকার হয়, আমরা হাঁটি বা দাঁড়িয়ে থাকি সব ক্ষেত্রেই। আর বাকি বেশিরভাগ মুভমেন্টই লোকোমোটর মুভমেন্ট, অর্থাৎ আমরা যেগুলো মানে লোকোমোশনে করি, হাঁটতে হাঁটতে যেগুলো করি, বলছে সেগুলো ইনভলভস মুভিং বডি ইন এনি ডাইরেকশন ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। হাঁটা, দৌড়ানো, যা কিছুই সেগুলো সব লোকোমোশনের মধ্যে পড়ে। আর অবজেক্ট কন্ট্রোলের মধ্যে তোমার যেগুলো হাত দিয়ে বা পা দিয়ে করে থাকি, ক্যাচিং, রিসিভিং, স্টুপিং দ্য অবজেক্ট, কিছু তোলা, এই সমস্ত। তো ফান্ডামেন্টাল মুভমেন্ট স্কিলের মধ্যে যেগুলো পড়ে, এগুলো 13 মুভমেন্টস বলা হয়েছে: ওয়াকিং, রানিং, ব্যালেন্স, দেন স্কেটিং বা স্কিং, জাম্পিং, সুইমিং, সাইক্লিং, স্কিপিং, থ্রোয়িং, দেন ক্যাচিং, ট্র্যাপিং, এটসেট্রা এটসেট্রা। তো দেখবে এখনকার ছেলেমেয়েরা স্কিপিংটাও পারে না, খুব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কিপিংটা পারে না। আমরা তো ছোটবেলায় স্কিপিংটা করতাম। স্কিপিং করার মধ্যে দিয়ে যেমন জাম্পিং এবিলিটি ডেভেলপ করে, তেমনি একটা কোঅর্ডিনেশনও কিন্তু ডেভেলপ করে, একটা বডির মুভমেন্টের মধ্যে একটা রিদিম আসে, একটা ফ্লো আসে। এইসব মুভমেন্ট গুলো আমাদেরকে এনকারেজ করতে হবে যাতে বাচ্চারা করে। নেক্সট দেখো, যদি ফিজিক্যাল লিটারেসি ইন আর্লি চাইল্ডহুড, তাহলে আমরা কোন কোন মুভমেন্ট গুলো দেবো। তাতে দেখা যাচ্ছে আর্লি চাইল্ডহুড বলতে বার্থ টু 6 ইয়ার্সে বলা হচ্ছে। সেখানে জেনারেলি থাকে ইনফ্যান্টস বা টডলার্স, মানে যারা হাঁটতে শেখে সবে, প্রি স্কুলার্স। এদেরকে আমরা মোটামুটি দেব সিটিং, ক্রলিং, স্ট্যান্ডিং, ওয়াকিং, রিচিং অ্যান্ড গ্রাস্পিং অবজেক্টস, কোনো বস্তুকে, কোনো কিছুকে ধরা, সেটার কাছে পৌঁছানো, স্ট্রাইকিং, কিছুতে হিট করা, সেন্ডিং, কিছু ছোঁড়া, দেন বেসিক থ্রোয়িং, সিম্পল কিকিং, রানিং, জাম্পিং, হপিং, টুইস্টিং, টার্নিং, রোলিং, এইসবগুলো আমরা তাদেরকে এনকারেজ করব। তার ফলে তাদের কি হবে, তাদের সিম্পল ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড গেমস হ্যাভ গ্রেট ইম্প্যাক্ট অন ডেভেলপিং ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল প্রসেস। এইগুলোর মধ্যে দিয়ে তাদের অনেকটাই ডেভেলপমেন্ট হবে। তাহলে যদি মানে 6 বছর পর্যন্ত বাচ্চাদেরকে আমরা এইসব বেসিক মুভমেন্ট যেগুলো, সেগুলো দিয়ে কোনো অ্যাক্টিভিটি করতে এনকারেজ করব।
নেক্সট যদি চাইল্ডহুডটা দেখি 6 থেকে 12 বছর, তাদেরকে আরেকটু অ্যাডভান্স লেভেলের মুভমেন্ট আমরা দেবো। তোমরা যারা এইসব বাচ্চা নিয়ে ডিল করবে বা যদি কমিউনিটিতে করো বা স্কুলেও করো, তাহলে এগুলোকে মাথায় রেখেই তুমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রোগ্রামটাকে ভাববে। যদিও কিছু দেওয়া আছে শিডিউল প্রোগ্রাম, এগুলো করতে হবে, তা সত্ত্বেও তুমি নিজের মতো করে কিছু ভাবনা চিন্তা করতে পারো। স্পেশালি দ্য মাইনর গেমস যেগুলো আমরা দিই, সেগুলোকে আমরা এইভাবে ভাবনা চিন্তা রেখে তাদের স্টেজেস অফ মোটর ডেভেলপমেন্টটাকে মাথায় রেখে আমরা করব। নেক্সট যদি দেখি যে এই চাইল্ডহুড যেটা 6 থেকে 12 বছর, তখন তাদেরকে বডি কন্ট্রোল স্কিল, লোকোমোটর স্কিল, অবজেক্ট ম্যানিপুলেশন স্কিল, এজিলিটি, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, স্পিড, বিল্ডিং গুড হ্যাবিটস, এইগুলোর উপরে আমরা অনেকটা অ্যাক্টিভিটি দেব। এবং তাতে তাদের কি হবে, তাদের কম্বিনেশন অফ স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড গেম উইথ সাম ইনস্ট্রাকশন এবং পিয়ার গ্রুপস, এরকম কতগুলো স্ট্রাকচার্ড বা আনস্ট্রাকচার্ড গেমস, কতগুলো খেলাধুলো দিতে পারো। 60 মিনিটস মডারেট টু ভিগোরাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাটলিস্ট 3 days পার উইক, এরকম আমরা দিতে পারি। এসবগুলো আমরা চিন্তা ভাবনা করবো। তারপরে নেক্সট স্লাইডটা যদি দেখো, যেটাতে দেখাচ্ছে ইফ ইউ কান্ট রান ইউ ওন্ট টেক পার্ট ইন, কিছু কিছু যদি তুমি দৌড়তে না পারো তাহলে তুমি এই খেলাগুলোয় অংশগ্রহণ করতে পারবে না। সকার, বাস্কেটবল, ভলিবল, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, স্কোয়াশ, এগুলোতে পারবে না। ইফ ইউ কান্ট থ্রো, যদি তুমি ছুঁড়তে ভালো করে না পারো, আমি দেখি অনেক সময় ছেলেমেয়েরা আসে ফিজিক্যাল এডুকেশনে, তাদের এই ক্যাচিং রিসিভিং ব্যাপারটা ভালো নেই, যার ফলে তারা বাস্কেটবল খেলাটা খুব একটা শিখতে অনেক সময় লেগে যায়। এই বেসিক ক্যাচিং রিসিভিং যদি ব্যাপারটা থেকে থাকে, তাদের মধ্যে থাকে, ছেলেরা করে, ছেলেরা ছোটবেলা থেকে ওই ক্রিকেট খেলেছে, ছোট বল নিয়ে ছোড়াছুড়ি করে, ছেলেদের ওই জন্য এটাতে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু মেয়েরা সেইভাবে এগুলোকে ততটা ডেভেলপ নয়। তো সেই ক্ষেত্রে যদি তুমি এগুলো না করতে পারো, মানে থ্রোয়িং এ তোমার যদি এক্সপার্টাইজ না থাকে, তাহলে তুমি বেসবল, সফটবল এই খেলাগুলো খেলতে পারবে না। অ্যান্ড ইফ ইউ কান্ট সুইম, যদি তুমি সাঁতার কাটতে না পারো, জলটাকে না ব্যবহার করতে পারো, তাহলে তুমি সুইমিং, ডাইভিং, জলের যে ওয়াটার স্পোর্ট, সেগুলোকে তুমি পারবে না। এরপর অ্যাডোলেসেন্সেও ফিজিক্যাল লিটারেসি প্রোগ্রামগুলো এইভাবে দেওয়া যেতে পারে। তখন বলছে ইন দিস স্টেজ চিলড্রেন বিগিন টু টেক পার্ট ইন ফর্মাল স্পোর্ট অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড এনগেজ ইন মোর অর্গানাইজড লার্নিং, ট্রেনিং অ্যান্ড কম্পিটিশন। এই সময় তাদেরকে এবার তুমি স্পোর্টস স্কিলে ঢোকাতে পারো এবং বিভিন্ন খেলাধুলোর স্কিলগুলোতে আমরা তাদেরকে শেখাতে পারি, সেখানে তারা আস্তে আস্তে শিখবে এবং মাস্টারি হবে। তারপরে বলছে যে তুমি এটা যে কিভাবে বেসিক হিউম্যান মুভমেন্টটা কিভাবে ইভলিউশনের মধ্যে দিয়ে আমাদের ফান্ডামেন্টাল মুভমেন্ট স্কিলগুলো কি করে স্পোর্টস স্কিলে এসেছে। দেখো, বডি কন্ট্রোল স্কিল যেমন এজিলিটি, ব্যালেন্স, বডি ওরিয়েন্টেশন, কোঅর্ডিনেশন, এইগুলোই কিন্তু তোমাকে বেশ কিছু স্পোর্টস স্কিল করতে সাহায্য করবে, যেমন গ্লাইডিং, কোর্ট মুভমেন্ট, ড্রয়িং। এগুলো আর আমি অত বেশি যাচ্ছি না, অনেকক্ষণ বলা হয়ে গেছে, বাবা 8:25 হয়ে গেল। আমি এবার একটু সাম আপ করি, ছোট করে বলি। এবং ফিজিক্যাল লিটারেসিটা অ্যাডাল্ট বা ওল্ডারদের জন্যও দেয়া যেতে পারে, যেটা বয়স্কদের জন্যও, কিন্তু এটা এমন নয় যে শুধু ছোটরাই ফিজিক্যালি লিটারেট হবে। যারা আগের দিনেও করেনি, তারা যারা এখন অ্যাডাল্ট হয়ে গেছে বা যারা ওল্ড এজে যদি না করেও থাকে, তাহলে এটা যে কোনো সময় শুরু করা যেতে পারে। এক্ষেত্রে প্যারেন্টসদের বা টিচার্সদের কতগুলো স্টেপস নিতে হবে, যেমন তারা রোল মডেল হবেন, বিং অ্যাক্টিভ। মানে আমি নিজে মোবাইল নিয়ে ঘাঁটছি, দেখবে বাচ্চারা সবসময় মানে এদের প্যারেন্টসদেরকে ফলো করে বা তার টিচারদেরকে ফলো করে, বা মানে পাশাপাশি যাকে দেখে তাকে ফলো করে। সুতরাং আমরা যদি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি, তাহলে কিন্তু বাচ্চারাও মোটিভেটেড হবে এবং অ্যাক্টিভ থাকবে। তারপরে প্লে উইথ দেম, তাদের সঙ্গে খেলাধুলো করো, একটা কোয়ালিটি টাইম, একটা ফ্যামিলি টাইম, সকলকে নিয়ে খেলাধুলো। তাদেরকে এক্সপোজ চিলড্রেন টু এ ভ্যারাইটি অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তাদেরকে এক্সপোজার দিতে হবে এবং তাদের জায়গা করে দিতে হবে যেখানে তারা খেলাধুলো করতে পারে। দেন তাদেরকে এনকারেজ করতে হবে এবং বি অ্যান অ্যাডভোকেট। তোমার যদি ফিজিক্যাল লিটারেসি থাকে, তাহলে ইউ ক্যান গেন ফিজিক্যাল ফিটনেস, তারপরে তুমি সোশ্যাল স্কিল করবে এবং ফাইনালি তুমি কিন্তু এডুকেশনাল অ্যাসপেক্টেও সাকসেসটা আনতে পারবে। এই ক্ষেত্রে আমরা ভ্যারাইটি অফ এনভায়রনমেন্টসকে ইউজ করতে পারি, গ্রাউন্ডকে ইউজ করতে পারি, ওয়াটার করতে পারি, আইসকে ইউজ করতে পারি, এয়ারকে করেও বিভিন্ন এনভায়রনমেন্টকে ইউজ করে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রোগ্রাম দিতে পারি। এবার আমরা এতক্ষণ ধরে তো যা বললাম, তাতে তো কি আমাদের কি ইম্পর্টেন্স এবং কি আমাদের পরিবর্তন আসবে, কি বেনিফিট দেবে, অলরেডি মানে আমি বলে ফেলেছি, আর ওসবের মধ্যে যাচ্ছি না। এবার ফিজিক্যাল তোমরা একবার দেখে নিতে পারো স্লাইডটা, ওখানে, হ্যাঁ ওখানে আগের স্লাইডটা রেখে দাও, আগের স্লাইড, এটা একটু দেখে নিতে পারো যে এইগুলো করে মুভমেন্টের, কনফিডেন্টলি মুভমেন্টের কম্পিটেন্স আছে, এগুলো বললামই। স্ট্রং বোনস তোমরা সকলেই জানো যারা ফিজিক্যাল এডুকেশন পড়ো। তো নেক্সট এবার আমরা যেতে পারি ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড ফিজিক্যাল লিটারেসিতে কি কি খেলাধুলো দেবে। অ্যাকশন সং দিতে পারো, ব্যাট বল গেম দিতে পারো,
বাচ্চাদেরকে স্ট্র্যাটেজিক গেম দিতে পারো, অবস্টাকেল জাম্প দিতে পারো, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি তোমরা আরো তোমাদের ইনোভেশন দিয়ে, ইনোভেটিভ মাইন্ড দিয়ে ভাবনা চিন্তা করো যে কি দিলে ছেলেমেয়েরা অনেকটা অ্যাক্টিভ থাকবে। আমি দেখি এই যারা বিপিএড এমপিএড করে, যারা ওই আমাদের লেসেন যারা নাও, লেসেন প্ল্যান, তাতে তুমি দেখবে মাইনর গেমস যখন নাও তখন ওই একজন খেলছে আর বাকিরা দাঁড়িয়ে আছে, এইগুলো না। তুমি চেষ্টা করবে যে কোনো ফান গেমসের মধ্যে সবাই যাতে ইনভলভ হয়, সবাই যাতে কিছু না কিছু মুভমেন্ট করে, এবং সেটা টু সার্টেন মুভমেন্ট ওরিয়েন্টেড যেন হয়, তাহলে কিন্তু ওরা আনন্দও যেমন পাবে তেমনি এগুলো শিখবে। তেমনি তুমি আরো সব হপস্কচ, কিতকিত এসবও রাখতে পারো। এনিম্যাল মুভমেন্ট, অনেক রকম এনিম্যালদের মতন তোমরা এগুলো করোই হয়তো এলিমেন্টারি এতে, যে কি করবে এগুলোকে রাখতে পারো। দেন এক্সারসাইজেস ফর অ্যাডাল্টস, অ্যাডাল্টদের জন্য আমরা কিছু এক্সারসাইজ রাখতে পারি, যেগুলো এইগুলো সব অ্যারোবিক এক্সারসাইজ, অ্যাকোয়া অ্যারোবিক এক্সারসাইজ, অ্যারোবিক ডান্স, এইসব এই এক্সারসাইজগুলো আমরা অ্যাডাল্টসদের জন্য রাখবো। তারপরে যেটা কথা, এজ ইজ অ্যান ইস্যু, আমি আগেই বললাম যে বয়স্কদের জন্য, ইভেন বয়স্করাও তাদের নতুন করে তারা যদি মনে করে যে আমরা এতদিন করতে পারিনি কিছু অ্যাক্টিভিটি, কখনোই মানে মানে যে কোনো সময়ই আমরা নতুন করে নিজেদের জীবনকে এক্সপ্লোর করতে পারি, বিগিন করতে পারি। সুতরাং বলছে এজ ইজ অ্যান ইস্যু অফ মাইন্ড ওভার ম্যাটার, ইফ ইউ ডোন্ট মাইন্ড ইট ডাজন্ট ম্যাটার। মানে আমার বয়স হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই, যে কোনো সময়ই আমি আবার শুরু করতে পারি। তো লাস্ট আমি একটা এ দিয়ে কোট দিয়ে শেষ করব, এক্সারসাইজ অ্যান্ড রিক্রিয়েশন আর অ্যাজ নেসেসারি অ্যাজ রিডিং, I will rather say more necessary because health is worth more than learning. এটা থমাস জেফারসন বলেছেন। উনি বলছেন যে এক্সারসাইজ এবং রিক্রিয়েশন পড়ার সমান সমান তোমার প্রয়োজনীয়, পড়াশোনা করার সমানই প্রয়োজনীয়, বরং উনি বলছেন যেটা আরো বেশি প্রয়োজনীয়, কারণ তুমি যদি হেলদি না হও তাহলে তোমার কোনো শিক্ষাই সেরকম কিছু কাজে লাগাতে পারবে না। ইভেন তোমার পয়সা কড়ি, তোমার নলেজ, দেখবে হেলথ পুয়ার হয়ে গেলে সেটা কিন্তু তুমি তত সেটাকে এফিসিয়েন্টলি বা সেটাকে তত অ্যাক্টিভলি তুমি ইমপ্লিমেন্ট করতে পারছো না। সুতরাং আমার সকলের কাছে আজকে, কালকে অলিম্পিক শুরু হবে, আমি সকলকে আমরা এই কি মেসেজটা নেব যে আমরা আমাদের আশেপাশে যাকেই পাবো আমরা তাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে উৎসাহিত করব। আমরা তো নিজেরা নিশ্চয়ই বেশি সময় ডিভাইসে কাটাবোই না, আমরা নিজেদেরকেও একটা ফিজিক্যালি অ্যাক্টিভ মানুষ হিসেবে সোসাইটির কাছে উপস্থাপন করব এবং সকলকে উৎসাহিত করব। যেমন আমি নিজের কথা নিজে বলা হয়ে যাবে, আমি এখনো এত ফাস্ট, এত দ্রুত জীবনযাপন করি, এত কিছু করি, এবং আমি আমার বডি ওয়েট এত সুন্দর রেখেছি যে আমি বলতেই পারি কোনো মানুষকে যে আমার মতো হও, এবং সকলেই খুব বলে যে আপনি খুব ওয়েল মেনটেন, এটা সেটা। সুতরাং এটা আমরা নিজেদেরকে আগে ভালো রাখবো, রেখে আমরা অপরকেও ভালো রাখতে উৎসাহিত করব। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর দ্য পেশেন্ট হিয়ারিং। আমি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। এতক্ষণ আমরা আজকের মুখ্য আলোচক অধ্যাপিকা ডক্টর নিতা বন্দ্যোপাধ্যায় ম্যামের আলোচনা আমরা শুনছিলাম। এখন আমরা প্রশ্নোত্তর পর্বটি উন্মুক্ত করছি। যদি কোনো ছাত্র বা ছাত্রীর কোনো প্রশ্ন থাকে বা যে কেউ যদি কোনো প্রশ্ন বা বলতে চান, তাহলে তোমরা আনমিউট করে ম্যামের কাছে রাখতে পারো। সকলের মনে হচ্ছে খিদে পেয়ে গেছে। না, একজন অনেকক্ষণ শুনেছে, আমাদেরই ছাত্রী, এবং এখন বর্তমানে আপনারও ছাত্রী শিলু দাস মহন্ত পাঠিয়েছে, হাউ টু গিভ আইডিয়া অ্যাবাউট হেলদি লাইফস্টাইল টু ভিলেজ পিপল। ম্যাম, ভিলেজ পিপল কে কিভাবে, কি বলেছে আরেকবার, কোথায় প্রশ্ন? হাউ টু গিভ আইডিয়া অ্যাবাউট হেলদি লাইফস্টাইল টু ভিলেজ পিপল। আচ্ছা, ও এখন ভিলেজ পিপল আর তুমি আরবান পিপল বলে কিছু নেই। ভিলেজ পিপলরাও গ্যাজেটস ইউজ করছে, তাদেরও জীবনযাপন ওরকমই।
তাদেরকেও তুমি নানা রকম করতেই পারো। যেমন ধরো বাচ্চাদের তো অনেক স্কোপ আছে, কারণ তোমার ভিলেজে প্রচুর জায়গা, গ্রামে গঞ্জে প্রচুর জায়গা, সেখানে তারা খেলাধুলো করতেই পারে। বা গ্রামের মধ্যে ছোট ছোট এ পাড়ার সাথে ও পাড়ার কোনো কম্পিটিশন বা একটা প্লে ডে করা, এরকম করতেই পারো। প্লে ডে বা আদার্স অনেক কম্পিটিশন গ্রামের দিকে আমি দেখেছি ছেলে মেয়েদের হয়। আর যদি মাঝবয়সী বা বয়স্ক এদের কথা বলো, গ্রামের দিকে তো তারা ভলিবল খেলে, দেখি অনেক ছেলে মেয়ে তারা ভলিবল টলিবল এসব খেলাধুলোগুলো ছেলেরা করেই, মেয়েরা একটু কম করে। মেয়েটা অনেক, তাদেরকেও উৎসাহিত করতে পারো। এই যে সমস্ত আগেকার দিনের ট্র্যাডিশনাল গেমস ছিল, আমি দেখেছি ছোটবেলায় আমরা মামার বাড়ি যেতাম, মা গিয়ে মা শুদ্ধ বউ বসন্ত খেলতো। তো সেই ধরনের ট্র্যাডিশনাল গেমস গুলোকে আবার ভাবতে পারো, যেখানে তোমার ধরো বয়স্করাও একটু একটু বেশি বয়সের মানুষও তাতে উৎসাহিত বোধ করবে, ধরো এই এই জাতীয় খেলাগুলো তাদের ভালো লাগতে পারে। এছাড়াও তাদেরকে অ্যাক্টিভ করার জন্য ফ্রি হ্যান্ড কোনো এক্সারসাইজ প্রোগ্রাম, যেমন আমরাই এই তো আমার স্কলার এখানে আজকে যে এটা করলো, যে স্ক্রিন শেয়ার করলো তুহিন, ও তো পিলাটি এক্সারসাইজ করিয়েছে। ওর একটা সুন্দর, ও বেগমপুরে থাকে, একটা গ্রামের দিকে, এবং ও বলছে যে ওটা গবেষণার কাজের জন্য করলো, কিন্তু ওর ক্লাবে ওই ঘরে সকলকে একত্রিত করেছিল এবং তারা ছাড়ছিল না, তারা ওকে বলেছে আরো করাও। সকলেই এই যে তুমি এক্সারসাইজ করবে, তোমার বডির মধ্যে যেই দেখবে কতগুলো ক্যাপাসিটি ডেভেলপ করছে, তুমি কিন্তু অনেকটা বেশি কনফিডেন্ট হয়ে যাবে এবং তোমার একটা ভালো লাগা আসবে যে আমি বেশ পারছি তো অনেক কিছু। এই পারছিটা কিন্তু মানুষকে খুব উৎসাহিত করে। আমি এটা পারছি, আমি এটা পারি, এটা আমার ক্ষমতার মধ্যে আছে, এটা কিন্তু মানুষকে খুব উৎসাহিত করে। তো সেই রকম ছোট ছোট কোনো মুভমেন্ট দিয়ে বা তাদেরকে দরকার হলে তাদের বাড়ি বাড়ি গিয়েও হলে বলা তাদেরকে। আমি এই যে বলেছি এখনই পুজো আসছে, পুজোয় এই আমরা শাঁখ বাজানো, টিপ পড়ানো, এরকম কতগুলো অ্যাক্টিভিটি রাখি। আমাদের যেগুলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আমরা যে মানে ক্যাম্পে, এই ক্যাম্প বলছি, আমাদের যে পিকনিকে আমরা যে প্রোগ্রামগুলো রাখি, ওই রকম ধরো কতগুলো ইন্ডিয়ান ক্লাব কিনে ওটাতে হিট করা, এরকম কতগুলো ফান গেমস যদি তুমি দিতে পারো, বা ওই একটা রিম করে দিয়ে তাতে একটা বল ছোঁড়া, এই ধরনের ছোটখাটো অ্যাক্টিভিটি গুলো যদি দাও, এরকম ছোটখাটো ফান অ্যাক্টিভিটিস দিয়েও কিন্তু তুমি একদিন মহিলাদের একদিন ডেকে দাও, ডেকে বলো একটা কম্পিটিশন হবে, আজকে একটা ছোট্ট করে কম্পিটিশন, যেগুলো তারা পারে ছোটখাটো এরকম ফান অ্যাক্টিভিটি দিয়ে কতগুলো কম্পিটিশন, একটা টিকিট কেটে ঢুকতে হবে, ঢুকে এগুলো করতে হবে, করলে তুমি একটা প্রাইজ, এরকম এরকম করে। এগুলো তোমাদের ইনোভেশন, ভাবতে হবে যে কিভাবে তুমি মানুষদেরকে উৎসাহিত করবে। যে তোমরা আমাদের পরের জেনারেশন, তোমাদের কাছে আরো অনেক বেশি আইডিয়া আছে, তোমরা আরো বেশি ভালোভাবে ভাবতে পারবে। আমি তো সেটাই চাই যে তোমরা অনেক কিছু দিয়ে ভালো করে ভাবো, আর তোমাদের ভাবনাই আমাদের ডিসিপ্লিনকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে। আমি আশা করি তুমি আবার নতুন চিন্তা ভাবনা নিয়ে গ্রামের মানুষকে এনগেজ করতে পারবে। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ ম্যাম। এখন হ্যান্ড রেজ করেছেন অংশুমান মাইতি। অংশুমান, তুমি আনমিউট করে তোমার প্রশ্ন ম্যামের কাছে রাখো। ম্যাম বুঝি লাইফস্টাইল এবং টাউনশিপের মানুষের লাইফস্টাইল পুরো আলাদা, কিন্তু খাওয়ার দাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য দেখা যায়। যেখানে গ্রামের মানুষরা অনেকটা হেলদি খাবার পায়, যেহেতু তাদের সামনেই জমি থাকে এবং সেখান থেকে তারা একটা ফ্রেশ ফুড পায়, এবং টাউনশিপের মানুষদের কাছে সেই ফুডটা যেতে যেতে সেটা অনেকটা বিষাক্ত হয়ে ওঠে। একদিক থেকে এরকম বলতে গেলে এরকম হয় যে একে তো টাউনশিপের মানুষরা অতিরিক্ত ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে ঘেরা থাকে, তার থেকে গ্রামের মানুষরা কম ঘেরা থাকে। কিন্তু আবার টাউনশিপের মানুষদের খাওয়ার দাওয়ারও খারাপ গ্রামের মানুষের থেকে। তো টাউনশিপের মানুষদের কাছে কি করে সেটা ইজি করা যায় তাদের লাইফস্টাইলটা, এবং তাদের ফুড সিলেকশন কিরকম হওয়া উচিত তাদের লাইফস্টাইলটাকে আরো বেটার করার জন্য? শোনো, টাউনের মানুষ আর গ্রামের মানুষ বলে কিছু নেই এখন। গ্রামের মানুষরা কিছু খাবার দাবার, ওই যে বললাম ওরা খাবারটা হয়তো ফ্রেশ কেউই নেই, সবেতেই পেস্টিসাইডস দেওয়া হচ্ছে, সবই একই খাবার। আর গ্রামাঞ্চল আমাদের খুব, শহর তো গ্রাম থেকে দূরে নয়, গ্রাম থেকেই খাবারগুলো শহরের দিকের বাজারে আসে, সুতরাং সেইগুলো খুব একটা পার্থক্য নেই। বরং শহরের মানুষ যারা, শহর বলে নয়, যারা একটু ওই হেলথ এডুকেশন যাদের আছে, তারা বরং রন্ধন প্রণালীটা জানে, সেই রান্না টান্নায় তারা। আর একটা বলতে পারো যে গ্রামের মানুষদের ঘরেও একটা ওই এখন যেটা অর্গানিক গার্ডেন, সবাই ঘরে একটা নিজেদের মতন করে বাগান টাগান তৈরি করে কিছু ফসল ফলাচ্ছে, সেই ব্যাপারটা হয়তো তাদের আছে। তারা সেখানে অতটা হয়তো সার দেয় না, না দিয়ে এসব করে চাষাবাদ করে।
তো সেই ক্ষেত্রে শহরের মানুষদের কিছু করার নেই, শহরের মানুষরা আর কি করবে, যা খাবার দাবার পাওয়া যাচ্ছে। আমাদের তো, আমি তো বলি আমাদের দেশে ৩টে বেসিক জিনিস নিয়েই ব্যবসা। একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে হেলথ, আর একটা হচ্ছে ফুড। এই ৩টেতেই মানে আমরা ব্যবসা করছি, এবং আমরা মানে তার মানুষকে কতটা বেনিফিট দেবে তার কোয়ালিটি জাজ না করে সেটাকে নিয়ে তার কাছে ব্যবসাটাই হচ্ছে বড় ইস্যু। সুতরাং হেলথটা এফেক্টেড শহরের মানুষদের হবে। খাবার দাবার বাদ দিয়ে তুমি যদি ভাবো যে খাবারটা যা আছে সেটা সম্পর্কে তার যদি নলেজ থাকে, সে বেছে টেছে যদি খায়, ঠিকই আছে। এছাড়াও খাবারের হুম। পরেও যে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে ভালো থাকা যায়, সেই ব্যাপারটা নিয়ে আমাদেরকে উৎসাহিত করতে হবে। যে খাবারটার সম্পর্কে তো যা জানা দরকার ডায়েটিশিয়ানের কাছ থেকে জানতে হবে, বা তাদের যদি অ্যাওয়ারনেস অন্য কোনোভাবে ডেভেলপ করে তো ভালো। সেটা নিয়েও অনেক, তো এখন হুম। দেখি অনেক রকম টিভিতেও প্রোগ্রাম হয় যে কিভাবে রাঁধলে সেটা অনেকটা হেলদি হবে, কিভাবে কোন খাওয়া-দাওয়া গুলো করা উচিত। এছাড়াও মানে খাবারের পরেও আমি ধরে নিলাম খাবারটা একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর। এটাকে যদি বাদ দাও, দিয়ে কিন্তু আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে কি করে করা যায় সেটা। এবং তুমি যদি দেখো শহরাঞ্চলে প্রচুর জিম আছে। প্রচুর জিম আছে, প্রচুর হ্যাঁ। মানে হ্যাঁ, এইসব ব্যাপারগুলো তারা অ্যাভেইল করতে পারে। জিম-টিমে যাওয়া, সুইমিং পুল তৈরি হচ্ছে। এখন অনেক আমি দেখছি ফ্ল্যাটের মধ্যে সুইমিং পুল তৈরি হচ্ছে। যাতে এই সুযোগগুলো দেয়া যায়। মানুষের মধ্যে আসছে, ধারণা যে নেই তা নয়। কিন্তু এই বাচ্চারা মোবাইল নিয়ে বেশি খেলছে, তারা সেগুলোকে ইউজ করছে না। ইভেন আমাদের বর্ধমান, আমি বর্ধমানে বাস করি। বর্ধমানের মতন মফস্বলেও মানে ফ্ল্যাট হয়েছে, যেখানে অ্যাপার্টমেন্ট হয়েছে, সেখানে সুইমিং পুল রেখেছে। সুতরাং চিন্তা ভাবনার মধ্যে তো হুম। আনছে, আছে। কিন্তু বাচ্চারা যদি সেই এনভায়রনমেন্টটা না ইউজ করে, তাহলে তো সেটা তো প্যারেন্টসদেরকে এনকারেজ করতে হবে। সেই জন্যই আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। আমাদের যেমন বাচ্চাদেরকে বলতে হবে, তেমনি প্যারেন্টসদের মধ্যেও অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। তাদেরকে বোঝাতে হবে। সেটা শহরাঞ্চলই হোক আর গ্রামাঞ্চলই হোক। থ্যাংক ইউ ম্যাম। ওকে। ধন্যবাদ ম্যাম। এরপর আর কোনো কোশ্চেন আছে কি কারো? আচ্ছা, শিলু দাস মহন্ত এবং অংশুমান মাইতি তোমাদেরকে প্রশ্ন করার জন্য, এবং ম্যাম যথোপযুক্ত উত্তর দিয়েছেন, ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই পর্বটি এখানে সমাপ্ত করছি। পরের পর্বটি হলো আমাদের ফিডব্যাক এবং সাজেশন নেওয়ার পর্ব। আমরা প্রথমেই জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক প্রফেসর অলোক কুমার ব্যানার্জি মহাশয়, অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়, দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, ডক্টর সুব্রত মল্লিক মহাশয়, ডক্টর অনুপ মন্ডল মহাশয়, ডক্টর কালিদাস করক মহাশয়, সবিতা শতপথী দিদি মহাশয়া, তুহিন দাস মহাশয়, ডক্টর তন্ময় সাহা মহাশয়। এছাড়াও অনেকের নাম নিতে হয়তো পারলাম না। আমরা আজকে ৩-৪ জনের সাজেশন নেব সময়ের কারণে। প্রথমেই আমরা প্রাক্তন উপাচার্য অধ্যাপক অলোক কুমার ব্যানার্জি মহাশয়কে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি, এবং স্যারের কাছে প্রথমেই আমরা ফিডব্যাক এবং সাজেশন নিয়ে নেব। স্যার, যে বিষয়টি নিয়ে ডক্টর নীতা বন্দ্যোপাধ্যায় আজকে আলোচনা করলেন, সেটা আজকে সারা পৃথিবী জুড়ে একটা চর্চার বিষয়, একটা আলোচনার বিষয়, এবং সারা পৃথিবী জুড়ে যে ভাবনা এবং দুর্ভাবনা, যে এই ইনঅ্যাক্টিভ লাইফস্টাইলের কনসিকুয়েন্স হিসেবে, অল্টারনেটিভ হিসেবে এই ফিজিক্যাল লিটারেসিকে অনেক বেশি পপুলার করা নানান রকম স্কিম প্রজেক্ট নেওয়া হয়েছে। সেই বিষয়টি, এটা আন্তর্জাতিক বিষয় বলে আমি মনে করি, সেই বিষয়টিকে সুন্দর করে এখানে আজকে উপস্থাপনা করা হয়েছে। এবং যেটা বলার মতো বিষয়, যেটা আমি বারবার এটা বলি, যে সবটাই সিলেবাসের মধ্যে, এই আলোচনা আলাপনের এই আলোচনাটা সিলেবাসের মধ্যেই সীমিত থাকবে এমন নয়, সিলেবাসের বাইরে আরো অনেক কিছু জানার আছে। সেই হিসেবে এইটা যে আলাপনের যে উদ্দেশ্য, সেটাকে সফল করেছে। কারণ এটা বিষয়বস্তু ভীষণভাবে আমাদের সাবজেক্টে রিলেটেড, কিন্তু একদম সরাসরি সিলেবাসের মধ্যে সেরকম ভাবে যুক্ত না। এই যে যে জিনিসগুলো জানলো, তা দিয়ে আরো ফার্দার তারা জানতে পারবে, ছাত্রছাত্রীরা যারা ইন্টারেস্টেড হবে। এই জন্য বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো প্রেজেন্টেশন হয়েছে, প্রাঞ্জল ভাষায় তিনি সকলকে এই জিনিসটা বুঝিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, প্রণাম নেবেন। আমার খুব অনেক বড় পাওনা, স্যার ভালো বলেছেন। এবার আমাদের
অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়কে অনুরোধ করব স্যার আনমিউট করে যদি কিছু সাজেশন বা ফিডব্যাক দেন। নমস্কার স্যার। অধ্যাপক পরিমল দেবনাথ স্যার। আচ্ছা, আমরা অধ্যাপক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় স্যারকে প্রণাম জানাচ্ছি এবং ওনার কাছ থেকে ফিডব্যাক এবং সাজেশন নেওয়ার জন্য স্যারকে অনুরোধ জানাচ্ছি দেওয়ার জন্য। স্যার। হ্যাঁ, শুনলাম, এতক্ষণ শুনলাম, প্রথম থেকে খুব সুন্দর প্রেজেন্টেশন হলো। ডক্টর নীতা বন্দ্যোপাধ্যায় খুবই সুন্দরভাবে বলেছেন বিষয়টা, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এটা একটা সেভাবে বললে নতুন এরিয়া, তবে এর মধ্যে একটা আমার মনে হয়েছে যে আরবান এবং রুরাল এই দুটো যে কনসেপ্ট বারবার আলোচনার মধ্যে উঠে আসছিল প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে যে আরবান মানুষদের মধ্যে যে হাইপোকাইনেটিক বিষয়টা সেটা কম্পারেটিভলি একটু কম। যে হাইপোকাইনেটিক যে সমস্যাগুলো, ডিজিজেসগুলোর প্রবাবিলিটি সেগুলো কম্পারেটিভলি কম, কিন্তু ফিজিক্যাল লিটারেসি সকলের জন্যই প্রয়োজন এবং সেটা শৈশব থেকেই প্রয়োজন। সেই দিক থেকে আমার মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা ডক্টর নীতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং এটাকে সকলে অনুধাবন করা উচিত। এর মধ্যে মাঝে মাঝে একটা জিনিস এসে গেছে, তার মধ্যে একটা কনফিউশন বলবো না, একটা মিশ্র বিষয় এসে গেছে। কোনো কোনো সময় এসে গেছে যে এরা বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেশন করবে, এরা কোনো মাস্টারি করবে, এদের লোড ইত্যাদি বিষয়গুলো এসে গেছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে লিটারেসির ক্ষেত্রে বিশেষত আপ টু দ্য এজ অফ 10, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা কম গুরুত্বপূর্ণ যতটা আমি বলবো মোটর মুভমেন্টের ক্ষেত্রে, মোটর এবিলিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কোঅর্ডিনেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা বেশি করে গুরুত্ব দেওয়া উচিত। এবং আমার খুবই ভালো লেগেছে এটা ডক্টর নীতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ফিজিক্যাল লিটারেসি, এবং এটা শহরাঞ্চলে অলরেডি কিছু মানুষ। আর যে একটা বিষয় এসছে সেটা হচ্ছে যে রিগার্ডিং ডায়েট, খাদ্য, ফুড হ্যাবিট, হ্যাঁ, এগুলো কমিউনিটি টু কমিউনিটি ভ্যারি করে। হ্যাঁ, সেটা প্রচার চলবে, সেটা অ্যাওয়ারনেস চলবে। সেটা হচ্ছে হেলদি ফুড বলতে কি বোঝায় সেটা নিয়ে টিভিতে মাঝে মাঝে প্রোগ্রাম হয়, কিন্তু সেটা একেবারে লোয়ার লেভেল থেকেই হবে। কিন্তু আমি আরও একটু ভালো লাগতো আমার, সেটা হচ্ছে যদি ডক্টর নীতা বলতে পারতেন এর লোকেশনটা কি, এটা ঠিক কোন জায়গায় হবে, এটা ইনস্টিটিউশনে হবে না ইনস্টিটিউশনের বাইরে হবে না কমিউনিটিতে হবে, ঠিক কোন জায়গা থেকে এটাকে ইনিশিয়েট করতে সুবিধা হবে সেই জায়গাটা একটু আলোকপাত করলে ভালো হতো। খুবই ভালো হয়েছে। ডক্টর নীতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার, প্রণাম নেবেন। ম্যামকে আরেকদিন আমি অনুরোধ জানাবো এই বিষয়গুলো নিয়ে আরেকদিন বলার জন্য। এবার আমাদের সময় কিন্তু টানছে, তবু আমরা লাস্ট একদম, যদিও টাইম ফ্রেম বেঁধে দিতে হচ্ছে, এই জন্য প্রথমেই ক্ষমা প্রার্থী ডক্টর সুব্রত মল্লিক মহাশয়ের কাছ থেকে সেকেন্ডে মানে মিনিটে যাচ্ছি না, 1 মিনিটের মধ্যেই স্যার আপনার সাজেশন এবং মূল্যবান ফিডব্যাক যদি দেন তাহলে স্যার খুবই ধন্য হব স্যার। নমস্কার স্যার। ডক্টর সুব্রত মল্লিক স্যার। হ্যালো, হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমাদের আজকে সম্মানীয় অতিথি বক্তা
ম্যাডাম নীতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া খুব সুন্দরভাবে ইলাবোরেটলি, খুব সিম্পলিফাইড ল্যাঙ্গুয়েজে, খুব সাধারণ সাদামাটা ভাষায় বলেছেন। একটা জিনিস কমপ্লিকেটেড, অনেক কিছু কমপ্লিকেশনস থাকে একটা সাবজেক্ট যখন বলার ক্ষেত্রে, তখন সেই কমপ্লিকেশনস গুলোকে যারা সিম্পল ভাবে প্রেজেন্ট করতে পারে, এটাও কিন্তু একটা আমি ট্যালেন্ট বা স্কিল বলি, সেখানে কিন্তু উনি উত্তীর্ণ হয়ে গেছেন খুব ভালোভাবে, যে একটা খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে প্রেজেন্ট করেছে। এটার জন্য ওনাকে আমি সত্যি বাহবা দিই। এটা হচ্ছে নাম্বার 1। আর টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ ফিজিক্যাল লিটারেসি। কিন্তু ফিজিক্যাল লিটারেসিটাকে আমি মনে করি এটা ভবিষ্যতের বা এখন প্রেজেন্টও ন্যাশনাল হেলথ সিকিউরিটি হিসেবে আমাদের খালি ছোট একটা কি বলবো পাইপলাইনে চিন্তা করলে হবে না, এটা খুব উন্মুক্ত ভাবে চিন্তা করতে হবে, সরকারকে চিন্তা করতে হবে, সবাইকে, রাজ্যকে চিন্তা করতে হবে, কেন্দ্রকে চিন্তা করতে হবে। কারণটা কি, এটা হচ্ছে ন্যাশনাল হেলথ সিকিউরিটির ক্ষেত্রে খুব দরকারি ব্যাপার। মানুষ যাতে অসুস্থতাতে কম ভোগে, মানুষ যাতে ভালোভাবে বেঁচে পড়তে থাকতে পারে, তার জন্য একদম ছোটবেলা থেকে, আমি খুব শর্ট টাইম আছে সেই জন্য বেশি বলবো না, আমি একটু বেশি কথা বলি বলে একটু মুশকিল হয় অনেকের, আমি জানি, আমি সেই জন্য বলতে চাই না। তো আমার জ্ঞানের পরিধি বাড়িয়ে তো আমার লাভ নেই, খালি আপনাদেরকে অতটা বলেও লাভ নেই। কিন্তু বেসিক যে জায়গাটা খুব সিম্পলিফাইড হয়েছে, যে এই জিনিসটা ছোটবেলা থেকে, অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গিয়েও ইউথ টাইম, কোন জব ফিল্ডে থাকাকালীন এবং ওল্ড এজও, about 60 years also and above 60 years also, sports, exercise, nutrition, diet, nutrition, এগুলো খুব ভাইটাল জিনিস যদি কেউ নিজেকে অনেকদিন বাঁচিয়ে রাখতে চায়। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই নিজে চায় যে আমি অনেকদিন বাঁচি। যদি বাঁচো তাহলে এই মন্ত্রগুলোকে খুব ভালো করে আত্মস্থ করতে হবে এবং সেটা ছোটবেলা থেকেই করতে হবে। এটা বড় বয়সে আমি 60 বছরে হঠাৎ চিন্তা করলাম না আমাকে আরো কিছু ব্যায়াম করতে হবে, আমাকে এই করতে হবে, তা নয়। ছোটবেলা থেকে করলে আমার শরীরের সব যন্ত্রগুলো, যেগুলো ফিজিওলজিক্যাল ফাংশনাল যে যন্ত্রগুলো আছে, সেগুলো ভালো হতে থাকবে এবং আমি আছি বলে দুনিয়া আছে। সুতরাং আমাকে প্রথম নিজেকে নিজে এডুকেটেড করতে হবে। মানে এডুকেটেড মানে কিরম ভাবে, যে আমার কিরম ভাবে ওই যে টপিকটার উপর হলো ফিজিক্যাল লিটারেসি, এটা খুব জানার টপিক এবং আমার মনে হয় প্রত্যেকটা স্কুল, কলেজ লেভেলে সবকিছু জায়গায় এই টপিকটা ঘোরানো উচিত অ্যাজ এ সাবজেক্টিভ ম্যাটার। এটা যদি সাবজেক্টিভ ম্যাটার হয়ে যদি নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আমি বেশিক্ষণ কথা বলবো না, সময় কম, যতটুকুন পারলাম বললাম। অ্যাজ রাইট ফ্রম দ্য মেডিকেল ডেস্ক, আমি স্পোর্টস মেডিসিন ডক্টর, তো সেই হিসেবে আমার এতদিনের অভিজ্ঞতা, যেরকম ভাবে প্লেয়ারদের সাথে থেকেছি, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে আপনিও ছিলেন, বলেছেন সার্টিফিকেট কোর্স বোধহয় করেছেন আপনি কোনো সময় আমার মনে হয়। তো যাই হোক, আমি ডিপ্লোমা করেছি বাস্কেটবল। আচ্ছা, ডিপ্লোমা করেছেন? কোন ইয়ারে করেছেন একটুখানি জানতে পারি? 88-89। 88-89 না, তখন ডক্টর লায়লা দাস আর ডক্টর ভট্টাচার্য, লায়লা ম্যাডাম আমি জানি। শঙ্কর নাথ আসতেন। হ্যাঁ শঙ্কর দা, বুঝতে পেরেছি। তো হ্যাঁ, সাইয়ে অনেক কোয়ালিটি পার্সনস আছে, কিন্তু মোটামুটি তাদেরকে ইউটিলাইজ হয়েছে তারা। তবে আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলটা আরেকটু ভালো দেখলে তাদেরকে আরেকটু বেটার ইউটিলাইজ করতে পারতো, সেটা একটা আলাদা ব্যাপার। এটার মধ্যে একটা বিরোধিতার ব্যাপার আসবে, কেউ বিরোধ করবে, না খুব ভালো ছিল সবকিছু, কিন্তু আরেকটু ইউটিলাইজ করা উচিত, কারণ আমাদের দেশে কোয়ালিটি পার্সনস কিছু কম নেই, যথেষ্ট ভালো আছে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না, এই আলোচনা ঠিকই আছে, খুব ভালো সাবজেক্ট এবং খুব ভালো শুনলাম, খুব ভালো বললেন আপনি, এক্সেলেন্ট টক এবং অনেক মানে আপনি করেছেন, অনেক ডেপথে গেছেন, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার কেশব বাবু, নমস্কার আপনাকে,
খুব ভালো থাকবেন। হ্যাঁ, আপনি, মৃত্যুঞ্জয় বাবু, নিতু দত্ত, তারপরে সবাই, আপনারা ভালো আজকে থাকবেন সবাই। এই আলাপনে আপনারা এভাবে হেসে ফুর্তিতে আছেন বলে আজকে জানিয়ে রাখি, নিতু দত্তা ম্যামের একটা রিবস ভেঙেছে আজকে, তবু উনি ম্যামের পরিচয় করিয়েছেন। মৃত্যুঞ্জয় দাস মুগবেড়িয়া কলেজে আছে পরীক্ষা নিতে, তবু উনি ছিলেন অন রোডে, ছিলেন ডক্টর সাহু। এবং আমার আজকে 103 বার, কিন্তু আপনাদের সঙ্গে আছি মনেই হচ্ছে না যে আমি অসুস্থ। হয়তো সেটা ভেসে উঠছে, কিন্তু চেষ্টা এবং এই যে আপনাদের আশীর্বাদ, এভাবেই যেন আলাপন এগিয়ে যাচ্ছে। আমার আরেকটা কথা ছিল, ওনারা খুব সুন্দর বলেছেন, ডক্টর অলোক ব্যানার্জি এবং আমাদের ডক্টর পরিমল দেবনাথ, ওনারাও খুব সুন্দরভাবে জিনিসটাকে, যে জায়গাগুলো সাজেশনস গুলো আমার খুব ভালো লেগেছে, যে ওনাদের তরফ থেকে, ওনাদের অনুযায়ী অ্যাজ এ সিনিয়র মেম্বার ওনারা খুবই সুন্দর কথা বললেন। এবং একটা পয়েন্ট নিয়ে কথা উঠছিল, এটা যদি 1 মিনিট যদি দেওয়া যায় আমাকে, সেটা হচ্ছে আরবান লেভেলে। হ্যাঁ, 1 মিনিট। না আমি বলছি ওটা, না আমি বেশি বলবো না, বরং কথা বলতে গিয়ে বেশি টাইম চলে যাচ্ছে। আমি বলছি আরবান আর ভিলেজ লেভেলে ডায়েট, নিউট্রিশন এবং এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা বোধহয় আমাদের একজন স্টুডেন্ট, অংশুমান বলে কোন স্টুডেন্ট তুলেছিলেন। খুব সুন্দর টপিকটা। আমার মনে হয় এটা নিয়ে আরবার পরে একটা আলোচনা সভা করা যেতে পারে, হাউ ইট ক্যান বি ডান, মানে এক্সিকিউটেড। এই হচ্ছে ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নমস্কার, থ্যাংক ইউ স্যার, গুড নাইট সবাইকে। থ্যাংক ইউ স্যার। এবার আমরা আর সাজেশন বা ফিডব্যাকের দিকে এগোচ্ছি না, আমরা ধন্যবাদ জ্ঞাপনের দিকে যাচ্ছি। তারপর যদি কেউ কিছু বলতে চান, সেটা হবে উইদাউট রেকর্ড। আমরা সময়ের অভাবে এখানে আমরা ধন্যবাদ জ্ঞাপনের জন্য চলে যাচ্ছি। আজকে প্রথম থেকে উপস্থিত ছিলেন এবং আছেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক অলোক কুমার ব্যানার্জি মহাশয়, পরিমল দেবনাথ মহাশয় ছিলেন, উপস্থিত আছেন অধ্যাপক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন ডক্টর সুব্রত মল্লিক মহাশয়, উপস্থিত ছিলেন ডক্টর অনুপ মন্ডল মহাশয়, উপস্থিত আছেন ডক্টর কালিদাস করক মহাশয়, উপস্থিত ছিলেন সবিতা সৎপথী দিদি ভাই, উপস্থিত আছেন তুহিন দাস মহাশয়, উপস্থিত আছেন ডক্টর তন্ময় সাহা মহাশয়। আমরা আপনাদের সবাইকেই আমাদের সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপনের পক্ষ থেকে, তথা শারীরিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে, তথা আমাদের সেবা ভারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ দেহে সুস্থ মন নিয়ে এগিয়ে চলুন, এবং আমাদেরকে আলাপন এই ছোট্ট যে প্রয়াস, একে আশীর্বাদ করুন যেন এভাবে এগিয়ে যায়। আমাদের সঙ্গে এতক্ষণ যাদের নাম নিতে পারলাম না, এছাড়া অনেকে শারীরিক শিক্ষা প্রেমী এবং ক্রীড়া বিজ্ঞান প্রেমী অনেকে উপস্থিত ছিলেন, অধ্যাপক অধ্যাপিকা মন্ডলী যারা উপস্থিত ছিলেন, সবাইকে আমাদের সেবা ভারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মুখ্য আলোচক অধ্যাপিকা ডক্টর নিতু বন্দ্যোপাধ্যায় মহাশয়, নিতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে আমাদের সেবা ভারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। ম্যাম ভালো থাকুন, সুস্থ দেহে সুস্থ মন নিয়ে, এবং আপনি যেভাবে লাইফস্টাইল লিড করেন এবং ফিট আছেন এবং আমাদেরকে যে পথ দেখিয়েছেন, এবং আজকের আপনাকে দেখে যেন আমরা মনে হয় যে আপনি যেরকম এই বয়সও ফিট আছেন, এটা আমাদের কাছে আমাদের ছাত্রছাত্রীদের কাছে একটা রোল মডেল হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ জানাবো। এছাড়া আমাদের মহাবিদ্যালয় ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় থেকে আগত সমস্ত শারীরিক শিক্ষার ছাত্রছাত্রীবৃন্দ যারা এতক্ষণ উপস্থিত ছিলেন এবং আছেন, সবাইকেই আমাদের এই সুস্থ দেহ সুস্থ মন এই নিয়ে আলাপনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের যারা এখনো বিপিএড করছে এবং আজকে যারা প্রশ্ন রেখেছিল, দুজন ছাত্রছাত্রী শিউলি দাস মহন্ত এবং অংশুমান মাইতি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রশ্ন করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ দেহে সুস্থ মন নিয়ে এগিয়ে চলুন এবং আমাদের আলাপনকে এভাবেই আশীর্বাদ করুন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ৭০তম পর্ব এখানে শেষ করছি। আগামী দেখা হবে ৭১তম পর্বে আগামী বৃহস্পতিবার। উপস্থিত থাকবেন মুখ্য আলোচক গ্রুপে অনুপ দে মহাশয়, ডক্টর অনুপ দে মহাশয়। সবাইকে যথাস্থানে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের
70তম পর্ব এখানে শেষ করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকুন। শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই আজকের পরিসমাপ্তি করলাম। সবাই ভালো থাকুন।